তিনটে লোক একটা অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে। তাদের মধ্যে সবাই ছিল হুডি পরা। তাদের কারো মুখ দেখতে পাওয়া যায়নি এখন, কিন্তু তাদের মধ্যে ভিন্নতা ছিল। মাঝের লোকটার হাতে কোনো প্রকার অস্ত্র ছিল না, আর সে ব্ল্যাক হুডি পরেছিল। তার দুই পাশের দুইজনে হাতে ছিল গান শ্যুট করার জন্য, আর তাদের হুডির কালার ব্ল্যাক অ্যান্ড রেড মাস্ক। তাদের মধ্যে মাঝে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলে, এদের শেষ করে দে। জি বস। মাঝের লোকটা এটা বলে চলে গেল, আর তার সাইডে থাকা দুইজন আবার সেখানে ফিরে গিয়ে দুইটা স্যুট করে বাইরে বের হয়ে আসে, আর তারা গাড়িতে উঠে বসে। গাড়িতে বসার পর একজন ড্রাইভিং সিটে গিয়ে বসে ড্রাইভ করতে থাকে, আরেকজন ল্যাপটপে মনিটরিং করছে। সময়টা তখন রাত 1:45। তারা রাস্তার আশেপাশে মনিটরিং করতে করতে যাওয়ার এক পর্যায়ে তাদের সামনে থাকা ল্যাপটপের মনিটরে তারা দেখতে পায় একটা মেয়েকে কিছু ছেলে জোর করছে তাদের ভোগের পাত্র হওয়ার জন্য। তাই রেড হুডি দুইজনের দিকে তাকিয়ে আবার গাড়ি টান দিয়ে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এই ঘটনাটা ঘটছে। তারা গিয়ে সেখানে গাড়ি থেকে নেমে পড়ার পর ছেলেগুলো থেকে একজন বলে, কিরে, কে তোরা? আর নিজেদের চেহারা এইভাবে ঢেকে রেখেছিস কেন? আমরা কে সেটা তো না জানলেও চলবে, কিন্তু এটা জেনে রাখ তোর মৃত্যু হয়ে এখানে এসেছে। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে তোকে আগে দেখতে হয়, কিন্তু আমার কাছে এত সময় নাই, তাই সরি। এটা বলে নিজের থেকে গান বের করে শ্যুট করতে চায়, কিন্তু দেখে কোনো বুলেট বের হচ্ছে না। তাই ছেলেটা হালকা ঘাবড়ে যায়। আর তখন রেড হুডি পরা দুইজনের মধ্যে হাতে একজন বলে ওঠে, বুলেট নাই, তোর মৃত্যু নিশ্চিত। এটা বলে সবগুলোকে শ্যুট করে মেরে দিয়ে মেয়েটাকে বলে, আমার বাসা কোথায় পৌঁছে দিব? একটু দূরে, এখান দিয়ে বান্ধবীর বার্থডে পার্টি থেকে আসছিলাম, তখন এমনটা হয়েছে। প্লিজ আমাকে কি বাসায় পৌঁছে দিতে পারবেন? ঠিক আছে, উঠে বসেন। মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে তারাও বাসায় এসে ঘুমিয়ে পড়ে। একটা ছেলে ভার্সিটিতে প্রবেশ করে। তার গায়ে জড়ানো ছিল ঢিলেঢোলা একটা টি শার্ট, একটা লুজ জিন্স, আর কাপড়গুলো ময়লা পড়ে গিয়েছে। সে ভার্সিটিতে প্রবেশ করার পর তার সামনে পড়ে কিছু সিনিয়র। তাদের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে কাছে ডাকে সিনিয়রদের মধ্যে একজন। এই ক্যাট, এদিকে আয়। ছেলেটি কিছু না বলে কাছে যায়। কাছে গেলে সিনিয়রদের মধ্যে থেকে একজন বলে, কি রে, তোর এখানে কি কাজ? তাদের মধ্যে আরেকজন বলে, কি আর হবে, এখানে রুম পরিষ্কার করতে এসেছে। না না, রুমে তো এদের প্রবেশ করারই ক্ষমতা নাই, নিশ্চয়ই কোনো চুরি করতে এসছে। দেখছো না কাঁধে ব্যাগ? তুই ঠিক বলেছিস, কিন্তু এখন এটাকে জিজ্ঞেস কর কি করতে এসেছে, দেখি চোরের বাচ্চা কি বলে। তখন প্রথমজন ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কি রে, এখানে কি চাস? এখানে আমি অ্যাডমিশন নিয়েছি, কোন বর্ষে? এবার প্রথম বর্ষ। আরও কিছু কি জানার আছে? না থাকলে আমি যাই। বলে বাবা, চোরের বাচ্চা চোর বলেটা কি দেখ? জি, আমার বা আমার বাবার নাম কারো নামই ছিল না। আমার নাম মাহি, সুতরাং মাহি বলেই আমাকে ডাকবেন। দেখ দেখ, ছেলের মুখে বলি ফুটেছে। আমার সম্পর্কে কিছুই জানেন না, তাই আপনার জানার বাহিরে যে আমার কবে বুলি ফুটেছে। আর কিছু বললে জলদি বলেন, আমার এখন ক্লাসে যেতে হবে। প্রথম দিনই ক্লাসে দেরি করা যাবে না। ঠিক আছে, যেতে দিব, তবে একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? তুই তোর ক্লাসে গিয়ে যে মেয়েটাকে দেখে সবচেয়ে বেশি সুন্দর মনে হবে তাকেই আজকে ক্লাস শেষে প্রপোজ করতে হবে। মাহি কিছু সময় চুপ থাকার পর বলে, ঠিক আছে, আমি শর্তে রাজি। ঠিক আছে, তাহলে এখন যা। মাহি চলে যেতে থাকে, আর পিছনে দাঁড়িয়ে থাকা সিনিয়রগুলো হাসতে থাকে, কারণ তারা জানে এখন এই ছেলের কপালে দুঃখ আছে। মাহি ক্লাসে প্রবেশ করে সে দেখে ক্লাসে টিচার মাত্র প্রবেশ করেছে। মাহি দাঁড়ালে টিচার ভিতরে প্রবেশের অনুমতি দেয়। মাহি গিয়ে একবার সবার দিকে চোখ বুলিয়ে একটা সিটে গিয়ে বসে। স্যার তখন বলে, আজ যেহেতু প্রথম দিন, তাই সবাই সবার পরিচয় দাও। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মফিজুল ইসলাম, আর এই ভার্সিটিতে 5 বছর যাবৎ শিক্ষক হিসেবে আছি। স্যারের পরিচয় দেওয়া শেষ হলে শিক্ষার্থীরা পরিচয় দেওয়া শুরু করে। সবার পরিচয় দেওয়া শেষে মাহির পরিচয় দেওয়ার পালা আসলে। মাহি নিজের পরিচয় বলে, আমি মাহি মাহমুদ, বাসা গাজীপুর, এখানে নতুন, আর এই কলেজ থেকে ইন্টারের পরীক্ষা দিয়েছি। সবার পরিচয় দেওয়া শেষে মাহি মনে মনে একটা মেয়েকে ঠিক করে নেয় যাকে আজকে প্রপোজ করবে। অবশ্য মেয়েটা সবচেয়ে বেশি সুন্দরী না, তবে মেয়েটা অনেকটা মায়াবী। আর মাহি চিন্তা করে, যেহেতু সিনিয়ররা বলেছে সবচেয়ে সুন্দরী, আর এইখানে একজনই সবচেয়ে সুন্দরী, তাই তার মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। সবার পরিচয় শেষে স্যার আবার পড়ানো শুরু করে। স্যারের পড়ানো আর এদিকে মাহির কাজ মাহি করে যাচ্ছে। এভাবেই সবগুলো ক্লাস শেষে মাহি ক্লাস থেকে বেরিয়ে আসে আর খুঁজতে থাকে তাকে যাকে মাহি প্রপোজ করবে। খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। তখন মাহি তার কাছে গিয়ে বলে,
মিস, আপনাকে কিছু বলার ছিল। জি বলেন। আসলে সিনিয়ররা আমাকে বলেছে যে একটা মেয়েকে প্রপোজ করতে সবচেয়ে সুন্দরী যে তাকে, আর আমার কাছে আপনি সবচেয়ে সুন্দরী। আমি কি আপনাকে প্রপোজ করতে পারি? আপনি কি আমাকে পাম দিচ্ছেন? আর এখনো যে প্রপোজ করতে আগে পারমিশন নেয়, এটা আমি আজ জানলাম। মজা লাগছে খুব। মেয়েটা এটা বলে হাসতে লাগলো। মাহি বলে, আপনার হাসিটা না খুব সুন্দর। এই হাসির কারণ হতে দিবেন কি? মাহি এটা বলে মেয়েটির সামনে হাঁটু গেড়ে হাতে একটা ফুল নিয়ে দাঁড়ায়। তখন মেয়েটি অবাক হয়ে মুখে হাত দিয়ে ঢেকে মাহির দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর বলে, আমি কি আপনাকে চিনি বা আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ, তো চিনে লাভ নাই। এখন হয় ফুলটা নেন, না হয় চড় মারেন গালে, তাও ঝুলিয়ে রাখেন না। আপনি বেশ মজার মানুষ, তবে তাও আমি আপনাকে ওইভাবে গ্রহণ করতে পারবো না, তবে বন্ধু হিসেবে থাকতে পারি। ধুর, থাপ্পড় মারলেই তো হয়, এখানে এত ঝামেলা করার কি আছে? আর আমার বন্ধু আছে, আর প্রয়োজন নাই। তবে তাদের ছাড়া যদি অন্য কাউকে ফ্রেন্ড বা বন্ধু বানাই, তাহলে আমাকে রান্না ছাড়াই গিলে খাবে। ভয় পান নাকি? ভয় পেলে প্রেম করবেন কিভাবে? হাঁটু ব্যথা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি উত্তর দেন। আপনার প্রপোজ করার স্টাইল সত্যি খুবই ভিন্ন, তাই আমিও গ্রহণ করতে পারছি না। ঠিক আছে। মাহি এটা বলে সেখান থেকে উঠে বাসার দিকে রওনা হয়। বাসায় এসে সে তার রুমে গিয়ে একটা ল্যাপটপের সামনে গিয়ে বসে পড়ে। কিবোর্ডে চাপতে থাকে। কিছু সময়ের মাঝে মাহির হাতের স্কিলিং স্পিড ভরে যায়, আর সে কিছু একটা ঝড়ের গতিতে লিখে সেটা সেভ করে। তখন সেখানে আরও একটা পেজ ওপেন হয়। মাহি সেই পেজে কিছু সময় কাজটা করে। তারপর মাহি ল্যাপটপ রেখে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে বাইরে আসে, নিজেকে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত করে বাইরে যায়। মাহি একটা মাঠের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় কৃষকরা খেতে ধান লাগাচ্ছে, আবার কত ছেলেমেয়ে মাঠে খেলছে, অনেক লোকই আশেপাশে বসে আড্ডা দিচ্ছে। এই সমস্ত দেখে মাহির চোখ ভিজে যায়, আর মাহি মনে মনে ভাবে, কোনো এক সময় আমিও এমনই ছিলাম। নিজের একটা পরিবার ছিল, নিজে খেলাধুলা করতাম, নিজের বন্ধুদের সাথে আড্ডা, আর বাবা কৃষক। কিন্তু এখন এসবের কিছুই তো হচ্ছে না। কেন আমার জীবনটা এমন হতে হলো? সাধারণভাবেও তো চলতে পারতো। মাহি এসব ভাবতে ভাবতে মাঠের দিকেই তাকিয়ে থাকে। তখন তার দুই শয়তান বন্ধু এসে মাহির কাঁধ চাপড়ে বলে, কি রে এত ভাবিস? কিছু না, তোদের আসতে এত দেরি হলো যে? আর বলিস না, শিহাব আজয়ের একটা কাজ করছে, তাই আসতে পারে নাই। আমি নাকি তুই জানা আছে, কেউ না জানলেও আমি জানি, সুতরাং ভালো হয়ে যায় সাইফুল। আচ্ছা, সমস্যা নেই। তোরা যতই দেরি করে আসিস না কেন, আমার জানার প্রয়োজন নাই। এখন চল একটু ঘোরাঘুরি করি। ঠিক আছে। মাহি, শিহাব আর সাইফুল, তারা তিন বন্ধু। তাদের মধ্যে সাইফুল আর শিহাব মজা করতে ভালোবাসে, আর মাহি নিজের থেকে মজা করার ইচ্ছা থাকলেও তার ভিতর থেকে মজা আসে না। মাহি, শিহাব আর সাইফুল তিনজন হাঁটতে থাকে। নিজেরা নিজেদের মধ্যে কথা তো চালু রাখি। মাহি, শিহাব আর সাইফুল হাঁটতে হাঁটতে একটা লেকের পাশে এসে দাঁড়ায়। তখন মাহি বলে, শিহাব, কোনো প্রকার বেকাল যাতে না হয়। আশা করি হবে না, কিন্তু আমাদের এখন থেকে প্রতিদিন ক্লাস করতে হবে, না হলে শেষ। সাকসেস হবে বলে মনে হচ্ছে। তাহলেই হবে। এখন তাহলে কি করা যায়? কি আর করা যাবে? কিছু করা যাবে না এখন, তাই আমরা আবার বাসায় চলে যাব। চলো তাহলে। মাহি, শিহাব আর সাইফুল তিনজন আবার তিনজনের বাসায় চলে যায়। তারা তিনজন তিন বাসাতে থাকে, আর তাদের বাসায় তারা নিজেরা ছাড়া কিছু রান্না করার জন্য আর পরিষ্কার রাখার লোক আছে শুধু। মাহি নিজের বাসায় এসে আবার একই কাজ করে। রুমে প্রবেশ করে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সে ল্যাপটপটা সামনে নিয়ে কিছু কাজ করতে থাকে। কাজ শেষে আবার সব কিছুর আগের জায়গায় রেখে ব্যালকনিতে চলে যায়। মাহির ভালো দিক হচ্ছে সে নিজের সব কিছু গুছিয়ে রাখে, যা সাধারণত অন্যরা করে না, আর করলেও সেটা মেয়েরা। ব্যালকনিতে বসে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। এই শহরটা বড্ড ব্যস্ত শহর। এখানে একজনকে নিয়ে আরেকজনের ভাববার সময় নেই। তারা সবাই নিজেদের মতো করে চলে। যদি কেউ দেখে যে কাউকে কেউ খুন করছে, তাও তাদের না করার মতো সময় তারা পাবে না। এতটাই ব্যস্ত এই শহরটা। মাহি এসব চিন্তা করতে থাকে। সামনে তাকিয়ে মাহির চোখ হঠাৎই একটা মেয়ের ওপর পড়ে যায়, যে কিনা গাড়ির জন্য অপেক্ষা করছিল। মাহি এটা বুঝতে পারে মেয়েটি বারবার তার হাতে থাকা ঘড়ির দিকে তাকাচ্ছে, আবার রাস্তায় তাকাচ্ছে। মাহি এক নজরে মেয়েটিকে পুরোপুরি পর্যবেক্ষণ করে নেয়। এতে মাহি যা বুঝতে পারে তা হচ্ছে এই ভার্সিটিতে পড়েই মেয়েটা। তার কাঁধে ছিল ব্যাগ, তার হাতে দুইটা বই, আর চুলগুলো একপাশে করে রাখা। হালকা সাজ,
এতেই মনে হয় যে মেয়েটাকে কোনো পরীর থেকে কম মনে হচ্ছে না। মাহি কিছু সময় পর দেখতে পায় একটা মেয়ে এসে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটা ওই মেয়েটাকে জড়িয়ে ধরে। মাহি এটা দেখে মনে মনে বলে, জীবনের প্রথম কাউকে পছন্দ করছি, সেও কি আবার মেয়ে পাগল হবে নাকি? মাহি আবার নিজে নিজে বলে, না না, এটা হতে যাবে কেন? এমনও তো হতে পারে যে মেয়েটা তার বান্ধবী আর বেশি আবেগের কারণে এমনটা করেছে। এটাই ঠিক আছে, শুধু শুধু নেগেটিভ না গিয়ে পজিটিভ করি। মাহি এ সমস্ত ভাববার মাঝেই দেখতে পায় যে এত সময় যার দিকে তাকিয়েছিল সেও এখন তার দিকেই তাকিয়েছে। তাই মাহি রুমে চলে যায়। রুমে গিয়ে সে নিজের খাটে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে এই মেয়েটা সম্পর্কে আরও জানতে পারবে কিভাবে। কিছুক্ষণ ভাবার পর মাহি পেয়ে যায় উপায়টা, তা হচ্ছে নিজের ল্যাপটপে তার সম্পর্কে যত তথ্য আছে সব দিব, তাহলেই তো হবে। মাহি এটা ভেবে ল্যাপটপটা আবার অন করে মেয়েটার একটা ছবি তোলে, সেটাও সাথে যুক্ত করতে চায়। তাই সে ব্যালকনিতে যায় ছবি তুলতে, কিন্তু সেখানে গিয়ে দেখে মেয়েটা নেই। তাই মাহি মন খারাপ করে আবার রুমে চলে আসে। কিছু সময়ের মাঝেই আজান হয় আর মাহি নামাজ পড়তে বসার পর মাহি কিছু সময় পরে পড়া থেকে উঠে খাবার খেতে যায়। খাবার খেয়ে এসে ফোন হাতে নিয়ে কিছু কাজ করতে থাকে। এর মধ্যেই রাত 11টা বেজে যায়। মাহি আর কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যালকনিতে যায়। সেখানে কিছু সময় থেকে আবার নিজের রুমে চলে আসে। রুমে এসে মাহি রেডি হয়ে নিচে চলে যায়। নিচে এসে খাবার খেয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে কিছু সময় সিহাব আর সাইফুলের জন্য অপেক্ষা করে যখন দেখে এখনও আসেনি, তখন মাহির ভার্সিটিতে একটা কোণায় গিয়ে দাঁড়ায়। আশেপাশের অবশ্য অনেকেই আছে। মাহি সেখানে গিয়ে দাঁড়ানোর পর হঠাৎই তার চোখ যায় একটা মেয়ের ওপর, যে কিনা মাহির দিকেই তাকিয়েছিল। মাহি এই বিষয়টি পাত্তা না দিয়ে পকেট থেকে ফোন বের করে ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। মাহি কিছু সময় এরকম থাকার পরই সেখানে উপস্থিত হয় শিহাব আর সাইফুলের। শিহাব এসে মাহির সাথে হাত মিলিয়ে তাকে বলে, কিরে এই চিপায় কি করিস? তোর কি মনে হয়? আরে ইয়ার, রেগে যাচ্ছিস কেন? আমি তো জানি এখানে সাধারণত মেয়ে নিয়ে আসে, কিন্তু তোর সাথে তো কোনো মেয়ে দেখছি না। না না, আমি তো ঠিকই দেখছি। কই, আমিও দেখি একটু। শিহাব আর মাহি সাইফুল যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। মাহি তখন মনে মনে বলে, এই মেয়ে এত সময় ধরে কি শুধু আমার দিকেই তাকিয়েছিলে কেন? তাকে তো শুধু কালকেই দেখছি, আর কালকেই র্যাগিংয়ের শিকার হয়ে তাকে প্রপোজ করতে হয়েছে। এখন আবার এর কি হয়েছে? মাহি এসব ভাবছে। তখন শিহাব মাহিকে বলে, এই মেয়েটা কে রে তোর দিকে তাকিয়ে আছে যে? শিহাবের কথা কান পর্যন্ত পৌঁছায়নি, যেন এমন একটা ভাব। শিহাব মাহিকে আর কিছু না বলে সাইফুলকে বলে, চল তো দেখি এর সমস্যাটা কি, এদিকে তাকিয়ে আছে কেন। তারা নিজেদের মধ্যে কথা বলে মেয়েটার কাছে যায়। আর তখনই মাহির হুঁশ আসে। মাহি শিহাব আর সাইফুলকে ডাকতে চেয়েও পারে নাই, তাই তাদের পিছনে পিছনে গিয়ে তাদের সাথে যুক্ত হয়। ওরা মেয়েটার কাছে যায়। তারপর সাইফুল বলে, আপনি কোন বর্ষে? প্রথম বর্ষ। আপনারা? একই। তুমি করে বলছি তাহলে। আমরা অনেক সময় ধরে দেখছি তুমি ওর দিকে তাকিয়ে আসো, জানতে পারি কেন তাকিয়ে আসো? মেয়েটা যা বলল তা শুনে শিহাব আর সাইফুল অবাক, কারণ মেয়েটা বলছে, আসলে কালকে ওনার বলা কথাগুলো ভাবছিলাম, ওনার প্রপোজ করার স্টাইল। ও ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাদের বলবেন, সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনার নাম কি? মিশু। সুন্দর নাম। এখানে কি নতুন নাকি? না। ও, তাহলে তো আশা করি এখানকার পরিবেশ সম্পর্কে সব জানেন। ঠিক আছে, এখন আমরা যাই তাহলে। মিশু কিছু বলতে যাবে তার আগেই মাহিদের পিছন থেকে মেয়েগুলি কণ্ঠে কেউ বলে ওঠে, মিশু শাকচুন্নি। মাহিরা পেছনের দিকে তাকায়। মাহি দেখতে পায় সেদিনের সেই মেয়েটি এখানে তারই পিছনে দাঁড়িয়ে আছে। মাহি কিছু বলে না, কারণ তাড়াতাড়ির কাজ কখনো ভালো হয় না। মাহি কিছু না বলে সেখান থেকে চলে আসে। আর মাহিকে চলে যেতে দেখে শিহাব আর সাইফুলের হুঁশ আসে। তখন তারা মিশুকে বলে সেখান থেকে চলে আসে। মাহি, শিহাব, সাইফুল ক্লাসে চলে যায়। তারা ক্লাসে যাওয়ার 5 মিনিট পর ক্লাসে শিক্ষক প্রবেশ করে আর তিনিও লেকচার দেওয়া শুরু করে। মাহিরা স্যারের লেকচারে মন দেয়। এর কিছু সময় পর ক্লাসে পিয়ন এসে বলে, আজকে আর ক্লাস হবে না, সবাই মাঠে আসো। ছাত্রছাত্রীরা সব মাঠে বের হয়ে যায়। তখন মাহি আর শিহাবের মধ্যে কথা বলে, কি হয়েছে রে এখানে, এত ভিড় কেন? কালকে রাতে একটাকে দেখছি, একটা মেয়েকে নেশা করিয়ে হোটেলে নিয়ে যেতে। তাই আজকে ক্যাম্পাসে ঢোকার সময় যখন সিনিয়ররা আটকালো, তখন দেখি ওই ছেলেটা সিনিয়রদের মধ্যেই একজন, তাই উপরে পাঠিয়ে দিয়েছি। ও, এখন তাহলে সামলা, আমরা আছি তোর আশেপাশেই। ঠিক আছে, সমস্যা নাই। মাহি, শিহাব আর সাইফুলের ভিড়ের কাছাকাছি এসে দাঁড়ায়।
তারা সবাই পড়ে আছে এখানে। সামনে কি বলছে তারা কেউ শুনতে পারছে না। মাহি আরেকটু এগিয়ে শোনার চেষ্টা করে, আর সে শুনতে পায় এখানে যে পুলিশগুলো এসেছে তারা সিনিয়রদের জিজ্ঞেস করছে। এমন কিভাবে হলো? আমরা জানি না। তোমাদের কি কাউকে সন্দেহ হয়? হয় একটা ছেলেকে। কোন বর্ষে পড়ে আর নাম কি তার? কিছু কি জানো? 1 বর্ষ, নাম মাহি সম্ভবত। ও, তুমি শিওর না? আচ্ছা, তোমার নাম কি? রিফাত। আচ্ছা রিফাত, আমি সব প্রথম বর্ষকে এখানে ডাকি, তুমি কি তাকে চিনতে পারবে? পারবো। ঠিক আছে, তাহলে তাই হবে। তখন পুলিশ একজন একজন করে সবাইকে রিফাতের সামনে আনে আর বলে, এ কি? আর রিফাতে উত্তর না। যখন মাহির পালা আসলো, মাহিকে রিফাতের সামনে এসে দাঁড় করালে রিফাত বলে, এই ছেলেটাই। তাহলে তুই মেরেছিস? না, মারিনি। শ্বশুর বাড়ি চল, সব মনে পড়ে যাবে। পুলিশ তার এক সহকারীকে ইশারা করলো যাতে মাহিকে গাড়িতে তোলে। সহকারী মাহিকে গাড়িতে তোলে, পুলিশও গাড়িতে উঠে বসে। ড্রাইভারকে বলে, গাড়ি চালান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই তো স্যার, চালাচ্ছি। এটা বলে গাড়ি চালু করে। গাড়ি থানার সামনে আসলে গাড়ি থেকে পুলিশ নেমে পড়ে, মাহিকে কলার ধরে নামিয়ে থানায় নিয়ে যায়। থানার ভিতরে গিয়ে পুলিশ অবাক, কারণ এখানে মন্ত্রী সাহেব বসে আছে। পুলিশ মাহিকে ছেড়ে মন্ত্রীর পায়ে সালাম করতে নেয়। মন্ত্রী সরে যায়। তখন মন্ত্রী বলে, কোনো বোকা বলদকে আমার পা ছুতে দিব না। আমার ভুল কি? এখনো যেহেতু জানছো নাই, তাহলে মরার আগে আর জানতেও পারবি না। তোকে শুধু এইটুকুই বললাম যে তুই খুব বড় ভুল করেছিস। কি ভুল স্যার? একবার বলেন, আর কখনো করব না। নিজের মৃত্যু নিজের হাতেই নিয়ে এসেছিস। এখন তোর কি হবে সে ছাড়া কেউ জানে না। কে সে? তোর পিছনে যে দাঁড়িয়ে আছে। মন্ত্রীর কথায় পুলিশ মাথা ঘুরিয়ে দেখে সে যে ডাকে ধরে নিয়ে এসেছে তার কথাই বলছে, কিন্তু পুলিশ এটা বুঝতে পারছে না যে এই আবার কি করবে। তাই মন্ত্রীকে বলে, এ আমার কিছু। আর কিছু বলতে পারলো না, তার আগে বৃষ্টির মতো তার শরীরে বুলেট প্রবেশ করছে, আর পুলিশটা চিল্লাতে থাকে। মাহি পুলিশটার সামনে গিয়ে বলে, দেখতি তো কিছু করতে পারি কি পারি না। পুলিশটা কিছু বলার অবস্থায় নাই, শুধু চিল্লাচ্ছে। তাই মাহি টেবিলে থাকা পানি এনে মুখে ঢেলে দেয়। পুলিশটা পানিও ঠিকঠাকভাবে গিলতে পারে না। তার আগেই আবার ঝড়ের মতো বুলেটের আঘাত পেতে থাকে। এর 10 সেকেন্ড পর পুলিশ সেখানেই নিজের জীবন হারায়। মাহি সেখান থেকে বেরিয়ে যায়। ক্যাম্পাসে তার গাড়ি রাখা, সে প্রথমে ক্যাম্পাসে যায়, সেখান থেকে নিজের গাড়ি নিয়ে নিজের অফিসে চলে আসে। অফিসে গিয়ে নিজের কেবিনে বসে। কিছু সময় যাওয়ার পর তার পিএ তার কেবিনের সামনে এসে বলে, মে আই কামিং স্যার? ইয়েস। পিএ ভিতরে এসে মাহিকে বলে, কিছু লাগবে স্যার? ঠান্ডা নিয়ে আসেন। ঠিক আছে। মাহি কেবিন থেকে বেরিয়ে যায় পিএ ঠান্ডা নিয়ে আসতে। মাহি ভাবে, আজকে শুধু শুধু আরও একজনের জীবন চলে গেল। কেন যে এরা না জেনে কাছে আসে বুঝতে পারছি না। আমি তো কাউকে এমনিতেই শেষ করি না, আবার কারো ক্ষতিও করি না, তাও কেন যে এরা লাগতে আসে। মাহি এই সমস্ত ভাবনার মাঝেই আবার নক করে। মাহি বলে, আসেন। মাহির পিএ প্রবেশ করে, হাত থেকে গ্লাসের বোতলটা রেখে আবার চলে যায়। মাহি এগুলো একবার দেখে তারপর গ্লাসে ঢেলে খেতে শুরু করে। সব শেষ হলে মাহি পিএকে আবার ডাকে। পিএ আসলে মাহি তাকে বলে, এখন আমি বিশ্রাম নিব, কাউকে কেবিনে প্রবেশ করতে দিবেন না। ঠিক আছে স্যার। এটা বলে পিএ চলে যায়। আর মাহি ভাবতে থাকে নিজের সম্পর্কে, কেমন একটা মানুষ হয়ে গেছে সে। তার একটু রাগের কারণেও অন্যদের মরতে হচ্ছে। আগে কেমন ছিল আর এখন কেমন, পুরাই আলাদা। মাহির এই পরিবর্তনের কারণে নির্দিষ্ট কেউ নেই আছে, অনেকেই। মেইন কে এটা সে নিজেও জানে না। মাহি ভাবে, কেন আমার সাথে এমন হলো? আমিও তো পারতাম সাধারণভাবে সাধারণ ছেলেদের মতো থাকতে। কেন কেন আমি কেন এমন হয়ে গেলাম? আজ আমার এই হাতেই কত মানুষের রক্ত ঝরে। পাপীদেরকে আমারই তো মারা উচিত। মাহি আবার নিজে নিজে বলে, না, ঠিকই আছে একদিক দিয়ে। কেননা আমি যদি এদের মৃত্যু না দেই তবে আর কে দিবে? পুলিশ, যে নিজেই টাকা আর পাওয়ারের কাছে বিক্রি, তারা দিবে শাস্তি। এটাও আমার ভাবতে হলো। আমার সামনে কোনো অন্যায় মানেই মৃত্যু, 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 শুধুই মৃত্যু। মাহি এই সমস্ত নিজে নিজে বিড়বিড় করার মাঝেই কখন যে তার চোখ লাল হয়ে গেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। মাহি আর কিছু চিন্তা করে না, অল্প একটু ঘুমিয়ে নেয়। উঠে ফ্রেশ হয়ে তার কেবিনে থাকা ওয়াশরুমে থেকে মাহি বের হয়ে নিজেকে প্রস্তুত করে। অফিস থেকে বেরিয়ে নিজের আরেকটা কাজ আছে, তাই শিহাব আর সাইফুলকে মেসেজে বলে, জায়গা মতে পৌঁছে যাস। এটুকু বলে মাহি ড্রাইভ করতে থাকে। আর অন্যদিকে মিশুদের মেসে, মিম, আর কত সময় লাগবে? সন্ধ্যা তো হয়ে গেছে, আমরা বলছিলাম সন্ধ্যার সময়ই করব। মিশুর বাচ্চা শেষ তুই তো কেন হেল্প করিস না? শুধু বসে বসে জিজ্ঞেস করিস কতক্ষণ লাগবে। তোকে ধরে যদি পানিতে চুবাই দিয়ে মারতাম ভালোই হতো। আমি কি আর মিতু?
কত কষ্ট করতেছি, আর একজনের কোনো খবর নাই। কর, তুই তো পারিস, আমি তো পারি না, তাই বসে আছি। আর তিনজনে করলে একসাথে ঝামেলা হবে আরো। এই যে আরো কত অজুহাত দিবে আল্লাহই ভালো জানে। আমি তো ভাবতেছি মিশুর বিয়ের পর তার জামাইকে কেমনে রান্না কইরা খাওয়াইবো। এটা শুনে মিম হেসে ওঠে আর মিশু মিতুর চুল মুট করে ধরে টান মারে। মিতু চিৎকার দেয়। মিশু মিতুকে বলে, আমি সেই জন্য আগে থেকেই প্ল্যান করেছি যে খানেই বিয়ে করি না কেন, তিনজন একসাথেই থাকবো, তাহলে আর আমার রান্না করতে হবে না। খাইয়া দাইয়া কাম নাই নাকি যে আমি তোরে রান্না করে খাওয়াবো? আচ্ছা মিশু, ওই ছেলেগুলো কারা? কোন ছেলেগুলো? আরে আজকে ভার্সিটিতে যাদের সাথে কথা বলছিলি। ওহ, ওরা? আমি নিজেও চিনি না সবগুলোরে, তবে দুইজনের নাম জানি, একজন মাহি আর একজন সাইফুল। কিউট নাম মাহি। কিন্তু আমার কাছে সাইফুল নামটা কিউট লাগছে। ও, তার মানে আমারই কোনো নামই কিউট লাগে নাই, এটা কোনো কথা হইল? এই যে হয়ে গেছে, এখন তোর পালা। তুই কোনো কাজ করিস নাই, এখন সুন্দর করে হাত ধুয়ে মুছে এসে মুড়ির সাথে ছোলাগুলো মিক্স কর। ঠিক আছে। মিশু উঠে চলে গেল। হাত ধুয়ে এসে আবার আগের জায়গায় গিয়ে মুড়ি মিক্সিং করতে শুরু করে। তাদের মুড়ি তৈরি করার উপাদানগুলো হচ্ছে মুড়ি, ছোলা, চানাচুর, তেল, মশলা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, পেঁয়াজ, মরিচ ইত্যাদি। তাদের মুড়ি তৈরি করা শেষ করতে করতে সন্ধ্যা 7:25। তখন মিম মিশুকে বলে, এখন সবকিছু একসাথে কর। মিশু সব একসাথে করলে মিম আবার বলে, এবার সবকিছু একটা নাড়া দে। মিমের কথা মতো মিশু তাও করে। এবার মিম বলে, এখন খাওয়া শুরু কর। তারা তিনজনেই খাওয়া শুরু করে। মিম মিশুকে বলে, ছেলেগুলো তোর কাছে এসেছিল কেন? আরে গতকাল মাহি আমাকে প্রপোজ করেছে, আমি সেটা নিয়েই ভাবছিলাম। তাদের দিকে তাকিয়ে তখন মাহির সাথে থাকা তার বন্ধুগুলো সেটা দেখে আমার কাছে আসে। কি মাহি তোকে প্রপোজ করেছে? তুই রিজেক্ট করে দিবি? করেও দিচ্ছি, কারণ তার প্রপোজ করা দেখে যে কেউ অ্যাকসেপ্ট করবে, কিন্তু এক দেখায় তো আর বব গপ হওয়া যায় না, আগে যাচাই বাছাই করতে হয়। আমিও মাহিকে বলেছিলাম যে আমরা বন্ধু হয়ে থাকি কিছুদিন, তারপর এসব ভাবা যাবে। তারপর মাহি বলে যে তার বন্ধু আছে, তাদের পারমিশন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে মাহিকে নাকি খেয়ে ফেলবে। আর কিছু কি বলেছে? মিশু একটু ভেবে বলে, বলেছে যে তাকে রেগে দিয়েছে, তাই আমাকে প্রপোজ করেছে। ও ঠিক আছে, কিন্তু তুই এত কিছু জেনে কি করবি? না এমনি। সত্যিটা বল বলছি। অন্যদিকে একটা অন্ধকার রুম, সেখানে লাইটের আলোয় বসে আছে কিছু ব্যক্তি। একজন ছাড়া সবাই বাধা অবস্থায়। যে মুক্ত অবস্থায় আছে তার গায়ে শুধুই ব্ল্যাক কালারের একটা হুডি আর ব্ল্যাক কালারের মাস্ক। ব্ল্যাক হুডি বলে, তোদের জীবন তো শেষ, তোদের কোনো শেষ ইচ্ছা? আমাদের শেষ ইচ্ছা শুধু এটাই, তুই কে, তোর পরিচয় কি? তোদের সবগুলোর জম। আমাকে যদি এখন দেখতে চাস তাহলে তোরা এখানেই মারা যাবি। আর আমি চাই তোদের কষ্ট দিয়ে মারতে, যতটা কষ্ট দিয়ে মেরেছিস অন্যদের। আমরা কাকে মেরেছি? আমরা কাউকে মারিনি। যদি এই জন্য আমাদের এখানে তুলে এনে থাকিস তাহলে তুই ভুল করেছিস। লোকগুলো থেকে একজন কথাটা বলল। ব্ল্যাক হুডি এটা শুনে রেগে যায়। আবার তার পাশে থাকা বাক্সের থেকে একটা প্লাস নিয়ে লোকটার আঙুলে চেপে ধরে। আর লোকটা বলে, আমি সত্যি বলছি, তাও আমাকে ছেড়ে দিন। এবার ঠিক আছে। সিংহের গুহায় এসে তার সাথেই মিথ্যা বলা, আবার উঁচু গলায় কথা বলা কুত্তাদের জন্য মানায় না। বল এবার। আমরা অনেককে মেরেছি, কতজনকে মেরেছি তার কোনো হিসাব নাই। আরও আছে, সেগুলো বল নাকি আবারও চাস? না, আমরা বলছি আমরা ড্রাগস দিই মানুষকে, ছাত্রদের কেউ দিই, আর আমরা মেয়েদের পাচার করি অন্য দেশে, শিশু পাচার করি। আরও আছে, কিন্তু তুই সেগুলো বললি না, তাই তোর মৃত্যু। এটা বলেই প্লাস দিয়ে লোকটার আঙুল চেপে ধরে। লোকটা হাঁ করে চিৎকার দিতে নিলে প্লাস দিয়ে তার জিহ্বা চেপে ধরে টান দেয়। জিহ্বা প্লাসের সাথে চলে আসে আর লোকটা চোখ দিয়ে পানি পড়তে থাকে। ব্ল্যাক হুডি আবার একটা রড নিয়ে লোকটার হাতে ঢুকিয়ে দেয়। লোকটা সেখানেই কিছু সময় নড়াচড়া করে জীবন হারায়। ব্ল্যাক হুডি আবার দ্বিতীয় জনকে জিজ্ঞেস করে, কি জানিস তুই? সব বলবি। সব মানে সব। একটা কিছু যাতে
বাকি না থাকে। আমিও তার মতোই আর কিছু জানি না। তাহলে তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ নাই। এবারে লোকটা চামড়া তুলে নেয় ব্লেড দিয়ে, তারপর সেখানে মরিচের গুঁড়ো দেয়। লোকটা চিল্লাতে নিলেও মুখেও মরিচের গুঁড়ো ঢেলে দেয় চোখে। লোকের কিছু সময়ের মাঝে অন্ধ হয়ে যায় লোকটা, কিন্তু ব্ল্যাক হুডের কোনো মায়া হয় না। সে এবারে শরীরের সব কাপড় খুলে সব জায়গায় মরিচ ঢেলে দেয়। লোকটা সহ্য করতে না পেরে দেহ ছেড়ে দেয়। এবার আসলো তৃতীয় জনের পালা। সে আগে থেকেই কাবাকাবি করছে। ব্ল্যাক হুডি তার দিকে এগিয়ে আসায় সে শেষ চেষ্টা হিসেবে একটা কথাই বলে। আপনার পরিচয় কি? ব্ল্যাক হুডি লোকটার কানের কাছে গিয়ে বলে, SMM ব্ল্যাক কিং। এটা শুনে লোকটাকে আর কোনো রকম কিছু করার আগেই লোকটার চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আর এক সময় লোকটা এভাবেই মারা যায়। আর এই কথা আসতে বলাতে অন্যরা শুনতে পায়নি। তাদের কাছে গেলে তারাও একটা প্রশ্ন করে, আর ব্ল্যাক হুডি উত্তর দেয়, তোদের লিড কে? আমাদের নেতা দেশের সেরা বিজনেসম্যান, তার সাথে পেরে উঠবি না তুই? আমাদের মারলেও তার এমন শত দল আছে। ঠিক আছে, নামটা বল। আফজল খান। ঠিক আছে, তাহলে আমার পরিচয় দেওয়া উচিত, তাই না? আমি হলাম খারাপের জম আর ভালোর জন্য সাহায্যকারী, আর আমাকে চিনে সবাই SMM ব্ল্যাক কিং। এটা বলার সাথে সাথে তার দুইজন উপর বৃষ্টির মতো গুলি পড়তে শুরু করে। তারা দুইজনই মারা যায়। তখন ব্ল্যাক হুডি তার পেছনে থাকা লোকেদের বলে, যা যা রেকর্ড হয়েছে সব মেমোরি আকারে লাশগুলোর পাশে ফেলে আসবে। ঠিক আছে বস। ব্ল্যাক হুডি অন্ধকার থেকে বেরিয়ে আসে। তার দুই পাশে আরও দুজন। ব্ল্যাক হুডি গাড়ি করে আবার চলে যায়। অন্যদিকে মিতুর বাচ্চা ঘুমা ওয়েন দয়া করে। আমি এখন ঘুমাবো না, তোদের যা মন চায় কর গিয়ে। তুই না ঘুমা, তোর ফোনটা তো অফ কর, নয়তো হেডফোন কানে দিয়ে শোন। তোর এই ড্রামা সিরিজ দেখার কারণে আমাদের এখানে আওয়াজ হচ্ছে। তোর হেডফোন দে। কেন রে, তোরটার কি হয়েছে? এমনিতেই আমি চাচ্ছি না তোরা ঘুমা, আমি একা একা জাগনা থাকি। এখন তোদের একটার হেডফোন দে, তাহলে তোদের ঘুমাতে দিব। নে বই নে, তাও আমাদের আর জ্বালাইস না। তখন মিতু আর কিছু না বলে হেডফোন দিয়ে সিরিজ দেখতে থাকে, আর বাকিরা ঘুম। অন্যদিকে মাহি, শিহাব, সাইফুল তিনজনের বাসায় চলে যায়। তখন মাহি বাসায় পৌঁছে বুয়াকে বলে, খাবার তৈরি করেন। ঠিক আছে। বুয়া এটা বলেই কিচেনে চলে যায়, আর মাহি উপরে নিজের রুমে। মাহি রুমে প্রবেশ করে রুমের মধ্যে থাকা কিছু ডিভাইস অন করে। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। কিছু সময় পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখে বুয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর মাহি তাকে উদ্দেশ্য করে বলে, হয়ে গিয়েছে? জি হয়ে গেছে, আপনি আসতে পারেন, আপনাকে ডাকার জন্য এসেছিলাম। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এটা বলার পর বুয়া চলে গেল। তখন মাহি নিজের ড্রেস পরে বের হয়ে ডাইনিংয়ে আসে, একটা চেয়ার টেনে বসে। তখন বুয়া খাবার দেয় মাহিকে। মাহি খাবার খাওয়া শেষ করে। মাহি আবার নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে মাহি নিজের ল্যাপটপ অন করে। একটা সাইডে প্রবেশ করে তখন মাহির সামনে একটা লিঙ্ক আসে। মাহি যেই মেল ঠিকানা থেকে এসেছে সেটাতে একটা মেল নেয়। এর 10 সেকেন্ড পর মাহির ল্যাপটপে আরেকটা মেল আসে। মাহি তখন সেটা অন করে সে মেলে ক্লিক করে প্রবেশ করে। এর কিছু সময় পর মাহির ল্যাপটপে এমন একটা পেজ আসে যা কিছু সময় পূর্বে মাহিকে যেই ব্যক্তি মেল সেন্ড করেছিল ওই ব্যক্তির ল্যাপটপ এখন মাহির কন্ট্রোলে। মাহি প্রথমেই ল্যাপটপের সকল প্রকার বাইরে ডিভাইসগুলো বন্ধ করে দেয়, যাতে করে এটার অ্যাক্সেস অন্য কেউ না নিতে পারে। তারপরে মাহি এটাতে থাকা সকল সাইটের সিকিউরিটি ডাউন করার পর তার কাছে থাকা আরেকটা কম্পিউটারের সব তথ্য দিয়ে এই সাইটগুলো নষ্ট করে দেয়। কিছু সময় পর ওই সাইটগুলো আর দেখা যায় না। তখন মাহি ল্যাপটপ আর কম্পিউটারের সামনে সরে এসে নিজের ফোন টেপা শুরু করে। মাহি ফোন টেপা মানে বন্ধুদের সাথে ফেসবুকে কথা বলা, আর বিভিন্ন নিউজ দেখা, আর বিভিন্ন নতুন সাইট দেখা। মাহি আজও একই কাজ করছে। এরপর এরকম আজকেও মাহি প্রথমেই নিউজ দেখে সে আজকের নিউজগুলোর জন্য মোটামুটি প্রস্তুত ছিল, আজকে এটা দেখবে। মাহি নিউজ দেখা শেষ করে ফেসবুকে ঢুকে দেখে 3 জন নতুন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে। মাহি তা দেখতে গিয়ে অবাক, কারণ সেখানে 3 জনই মেয়ে, আর আজকে যাদের সাথে ভার্সিটিতে কথা বলছে তারা এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। মাহি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তখন মাহির কাছে মেসেজ আসে। মাহি মেসেজ সিন করে দেখে সেখানে লেখা, আমাকে কি চিনতে পেরেছেন? মাহি রিপ্লাই দিয়ে বলে, জি। ও, তাহলে তো আর কষ্ট করে পরিচয় দিতে হবে না। আর হ্যাঁ, আমার একটা বিষয় খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে কারোর সাথে কথা বললে কোনো অধিকার ছাড়াই কথা বলা। তাই প্রথমেই আমরা ফ্রেন্ড হই নাকি? ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ঠিক আছে বন্ধু, আমার কাছে আবার ইংরেজি ভালো লাগে না। আমরা বাঙালি, তাই বাংলায় সব প্রস্তাব বা যে কোনো কিছু করা উচিত, আর ইংরেজিতে করলে আমার কাছে সেটা মূল্যহীন। বা মশাই দেখি ভালোই ভাব। জি, ছেলে মানুষের একটু বেশি ভাব থাকা উচিত। কিন্তু ভাবটা সবার সামনে প্রকাশ করা ঠিক না। কেন?
করলে কি সমস্যা? অনেক সমস্যা, আমার সামনে ভাব নেবেন না। ঠিক আছে, নিব না। এখন বলেন তো কেন মেসেজ দিয়েছেন? এমনি কথা বলতে মন চাইছে তাই। কেন, বিরক্ত হচ্ছেন নাকি? না না, আপনি বলেন। কি বলবো? আপনার যা মন চাই তাই বলেন। ঠিক আছে, তাহলে বলবো, কিন্তু আপনি কিছু মনে করতে পারবেন না। মাহি কিছু সময় নীরব থেকে বলল, আচ্ছা বলবো, কিন্তু এখনকার মতো বিদায়। আচ্ছা ভাই। মাহি এটা বলে ফেসবুক থেকে বের হয়ে যায়। মাহি বের হয়ে নিজের হাত মুখ আবার ধুয়ে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে প্রথমেই ফেসবুকে যায়। সেখানে গিয়ে মেসেজে দেখে মিমের আইডি, হাতে মেসেজ এসেছে, সেখানে লেখা গুড মর্নিং। মাহিও রিপ্লাই দিয়ে বলে গুড মর্নিং টু। এটা বলে মাহি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর বের হয়ে এসে দেখে ফোন বাজছে, তাই মাহি ফোন হাতে নেয়। শিহাব কল করছে। মাহি ফোন রিসিভ করে বলে, কি হয়েছে আজকে এত সকালে উঠে আবার আমাকে ফোনও দিয়েছিস? মজা করতেছস? আর আমরা আছি প্যারায়। কি হয়েছে? আরে ভাই, গতকাল যে মেয়েদের সাথে কথা বলছি তাদের মধ্যে থেকে একজন আমাকে মেসেজ দিয়েছে। তো কি হয়েছে, কথা বলবি? এটার উপর সন্দেহ হচ্ছে। কেন? আর নাম কি ওর? আরে ওই মেয়ের সাথে আরেকটা মেয়ে ছিল না, সে আবার সাইফুলকে মেসেজ করছে। আর মেয়েটার নাম মনে হয় মিতু। ও আচ্ছা, তাহলে ভার্সিটি ক্যাম্পাসে আয়, তারপর কথা বলি নাকি? ঠিক আছে, তোর ইচ্ছে। এটা বলে শিহাব কল কেটে দেয়। মাহি রেডি হয়ে নিচে এসে খাবার খায়। তারপর বাসা থেকে বের হয়ে নিজের গাড়ি নিয়ে ক্যাম্পাসে চলে যায়। মাহি ক্যাম্পাসে চলে আসে, গাড়ি পার্কিং করে চলে যায় এক কোণায়, যেখানে গতকাল শিহাবদের জন্য অপেক্ষা করছিল। মাহি সেখানে গিয়ে দেখে কালকের মতো আজকেও মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা মিম। মাহিকে দেখে মিম তার দিকে এগিয়ে আসে। এসে মাহিকে বলে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো এখানে কি করেন? আপনি কি প্রতিদিন এখানে আসেন নাকি? না, প্রতিদিন না, এখানে আসি বন্ধুদের আসতে দেরি হলে। ও, আজকেও কি বন্ধুদের সাথে আসতে দেরি হচ্ছে? জি। আমার সাথে জি শব্দটা যায় না, তাই এটা বলাটা ছেড়ে দেন। ওইটা আপনার সমস্যা, আমার না। আপনি জি পছন্দ করেন না, আমি তো করি, তাহলেই হবে। আপনি সবার থেকে ভিন্ন। এটা অনেকেই বলে। মিম আর কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই সেখানে শিহাব, সাইফুল, মিশু আর মিতু চলে আসে। মাহি বলে, আমার এই জায়গায় থাকার সময় শেষ, যাচ্ছি আমরা। মাহি এটুকু বলে শিহাব আর সাইফুলকে নিয়ে একটা গাছের নিচে ইট দিয়ে বাধাই করা জায়গায় গিয়ে বসে। তখন সাইফুল বলে, কি কথা হচ্ছিল এত সময়? এই তো কেমন আছি, কি করি, এইসবই। এখন তোদের কথায় আসা যাক, বল তোদের সমস্যা কি? আমাদের এই দুইটা মেয়ের প্রতি সন্দেহ হচ্ছে। তাহলে ওদের মতেই চল, শুধু আমাদের সম্পর্কে কোনো তথ্য না দিলেই হয়। ঠিক আছে। এখন তাহলে চল ক্লাসে যাই। ঠিক আছে, স্যার আসার আগ পর্যন্ত আড্ডা, তারপর ক্লাস। মাহি, শিহাব, সাইফুল তিনজন ক্লাসের দিকে হাঁটা শুরু করে, আর 8টা চোখ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, ক্রোধ, হিংসা আর ভালোবাসা নিয়ে। মাহি, শিহাব আর সাইফুল ক্লাসে এসে তারা নিজেদের সেটে গিয়ে বসে। মাহি শিহাবকে বলে, আজকে কি সব ক্লাস করবি? আমি কেমনে কুমু, তোর যা ভালো মনে হয় কর। ঠিক আছে, তাহলে করেই যাই নাকি? আচ্ছা। মাহিরা কথা বলার মাঝে দিয়ে স্যার চলে আসে। মাহি, শিহাব আর সাইফুল তারাও বাকিদের মতো দাঁড়িয়ে শিক্ষককে সম্মান করে আবার বসে পড়ে। স্যার নিজের লেকচার দেওয়া শুরু করে দেয়। মাহি, শিহাব আর সাইফুল তিনজন খুব মনোযোগ সহকারে স্যারের লেকচারগুলো শুনতে থাকে। প্রথম ক্লাস শেষ হওয়ার পর সবাই বাইরে চলে আসে। অবশ্যই কিছু ছিল ক্লাসরুমে। মাহি, শিহাব আর সাইফুল বাইরে এসে একটা গাছের পাশে বসে। তখন মাহি সাইফুলকে বসে বলে, দোস্ত কিছু নিয়ে আয়। কি আনবো? তোর যা মন চাই। পরে যদি কেক নিয়ে চলে আসি তখন কিন্তু কিছু বলতে পারবি না। বুঝতে পারছি, তুই আমাদেরকেও নিয়ে যাইতে চাইতেছস, সমস্যা নাই, চল। তুই বুঝাতে পারছস, এখন জলদি চল। শিহাব, মাহি, সাইফুল তিনজন উঠে ক্যাম্পাস থেকে বাইরে যেতে থাকে। যেহেতু এর পরের ক্লাস আরও 1 ঘন্টা পরে, তাই তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এটুকু সময় তারা অনেক দূরে চলে যেতে পারবে। মাহি, শিহাব, সাইফুল ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা ক্যাফেতে প্রবেশ করে। তারা গিয়ে একটা সাইডে বসে। তখন তাদের কাছে অর্ডার চাইতে আসে। মাহি, শিহাব আর সাইফুল এর থেকে জেনে নেয় তারা কি কি খাবে। ওয়েটার কি মেনু দেখে সাইফুল, শিহাব আর মাহি নিজেদের জন্য অর্ডার করে। ওয়েটার চলে গেলে শিহাব মাহিকে উদ্দেশ্য করে বলে, এখন বল তো আসলে তুই কি করতে চাচ্ছিস? আমি আবার কি করব? আমি তো কিছুই করব না, যা করার ওরাই করবে, আমি শুধু দেখে যাব, সাথে তোরাও। আসলে তোর প্ল্যানটা কি তা তো অন্তত বল। আছে কোনো একটা প্ল্যান, তোদের না জানলেও চলবে। ঠিক আছে, তুই যেহেতু জানতে চাচ্ছিস না, তাহলে আর জানার চেষ্টাও করব না। তারা কথা বলার মাঝেই তাদের সামনে অর্ডার দেওয়াগুলো চলে আসে। মাহি সেগুলো হাতে নিয়ে একটু খেয়ে আবার শিহাবকে বলে, রাগ করছিস নাকি? তোর কাছে মনে হয় আমার রাগ করার মূল্য আছে। মাহি এটা উত্তর না দিয়ে খেতে থাকে। শিহাব আর সাইফুলও
কিছু সময় পর সাইফুল বলে, তো চল এখন একটু কোথাও থেকে ঘুরে আসি, এই তো অনেক আছে। আছে, কিন্তু এইটুকু সময়ে কোথায় আর যাওয়া যাবে? এই কাছাকাছি দিয়ে হাঁটাহাঁটি করি না হয়। ঠিক আছে, তাহলে শেষ করে নেই। ঠিক আছে। তারা খাওয়া শেষ করে বিল পে করে বেরিয়ে আসে। তখন মাহি সাইফুলকে বলে, কোথায় যাবি? এটা না হয় আমি একমাত্র জানি, তোরা শুধু আমার পাশে পাশে আয়। বুঝতে পারছি ভাই, তুই আমাকে শিক্ষা দিতে এখানে নিয়ে এসেছিস। সমস্যা নেই, চল যাই দেখি কোথায় যাস তুই। এটাই কর, আর তোর একটু শিক্ষা হলো। ঠিক আছে, এখন তাহলে চুপচাপ চলতে থাক। ঠিক আছে। শিহাব, সাইফুল আর মাহি তিনজন এক জায়গায় ঘুরতে যায়। সেখানে চারপাশে অনেক গাছ আর চারপাশ দিয়ে বসে আছে কাপলরা। মাহি, শিহাব, সাইফুল তিনজনের মুখের দিকে একবার তাকিয়েও তারা গিয়ে একটা জায়গায় বসে পড়ে। মাহি শিহাবকে বলে, এই জায়গাটা কি তোর পছন্দের নাকি? আমি আসার সময় বুঝতে পারছি, কারণ তুই একটু অন্যরকম ছিলি। যাই হোক, চল আজকে সাধারণ কিছু খাই নাকি? ঠিক আছে, তুই বল, আমরা তোর সাথেই আছি। মাহি 3 কাপ চা নিয়ে সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটার হাতে মাহি দুইজনকে 2 কাপ দিয়ে নিজের টায় চুমুক দিয়ে হাতে থাকে। কিছু সময় পর তাদের শেষ হলে সাইফুল বলে, চল তো এখান থেকে, এখানে আমারই একমাত্র সিঙ্গেল, বাকি সবাই মিঙ্গেল, তাই এখান থেকে লাভ নাই। এটা তুই একদম ঠিক বলছিস। তো চল এখানে না থেকে আবার ক্যাম্পাসে চলে যাই। মাহি, শিহাব, সাইফুল আবার ক্যাম্পাসে চলে আসে। তখন তারা ক্লাসরুমের দিকে যেতে থাকে। যেতে নিলে সামনে এসে দাঁড়ায় ওদেরই সিনিয়ররা মাহিদেরকে বলে, তোরা এখানে নতুন, তাই বেশি দাপট দেখাবি না, আর জুনিয়রের মতোই থাকবি। ঘাড়তেরামি করতে আসবি না, আসলে তোর ঘাড় মাথা থেকে আলাদা করে দেব। ভয় পাইছি তো ভাই, কিন্তু আমার একটাই সমস্যা, যেটা না করে করতে সেটাই আমি বেশি করি। যেমন এখন থেকে আপনি আমার দাপট দেখতে পাবেন। আর হ্যাঁ, কি জানি বললেন, ঘাড়তেরামি করলে ঘাড় আলাদা করে দিবেন। কিন্তু কথা হচ্ছে, সিংহ আর কুত্তার মধ্যে যেমন কিছুই হয়, আপনার ক্ষেত্রেও একই অবস্থা। আর হ্যাঁ, আর একটা কথা, যারা গ্যাং নিয়ে ঘুরে তারা নিজেরা শক্তিশালী নয়, আর যারা একাই থাকে তারাই আসল মনস্টার। ডায়লগগুলো তো ভালোই ছাড়লি, কিন্তু এখান থেকে কোনোটা বুঝা বললি? আমি কারো কাছে জবাব দেই না, তাই আশা ছেড়ে দেন। আর হ্যাঁ, এখনও যে আপনাদের সাথে ভালো ব্যবহার করছি, এটাই আপনাদের ভাগ্য ভালো। আমাদেরকে ভাগ্যের দোহাই দিতে আসিস না, আমরা এমন যা তুই বুঝতে পারবি না। আমরা তো আর সবার ব্যাপারে জানি না, তাই আমি আপনার সম্পর্কেও জানি না। কিন্তু আপনি কি আমার সম্পর্কে জানেন? আমাদের কারোর সম্পর্কে জানতে হয় না, আমরা নিজেরাই রাজ্যের রাজা। সবার সাথে তো আর সেই দাপট চলে না, তাই না? নিজেদের লিমিটে থাক। লিমিট ক্রস করলে নিজের জীবনটাও ক্রস হতে সময় লাগবে না। আমাদের কি টেট দেশ? আমরা হুমকি দেই না, যা দেই তার সুযোগ। মাহি চারপাশে তাকিয়ে দেখে শিক্ষার্থী জড়ো হতে শুরু করেছে। তাই মাহি সিনিয়রকে বলে, এখন আর কোনো সিন ক্রিয়েট চাই না, তাই বাই। সিনিয়ররাও কিছু না বলে চলে যায়। মাহি, শিহাব আর সাইফুল ক্লাসে প্রবেশ করে। শিহাব, মাহি আর সাইফুল তিনজনের সিটে গিয়ে বসে। তখন শিহাব মাহিকে বলে, এগুলো একটু বেশি করতেছে, উচিত শিক্ষা না দিলে ভালো হবে না। যা করার মাথা ঠান্ডা রেখে করতে হয়। রেগে গেলে উল্টাপাল্টা কিছু করে বসলে আমাদেরই সমস্যা। তাই আগে আমাদের সব ঠিক করে রাখতে হবে, এক কথায় প্ল্যানিং করে রাখতে হবে। তুই ভালো বুঝতে পারবি, আমরা না, কিন্তু হ্যাঁ, ওই সিনিয়রকে তো শিক্ষা দিয়েই ছাড়বো। আমিও তোর কথার সাথে একমত। সিনিয়রদের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করো। কি আছে, কোনো সমস্যা নেই, করে ফেলবো। তাদের অস্ত্র দিয়ে তাদেরকেই আঘাত করার মজাই আলাদা। কেমনে কি? তাদের অস্ত্র মানে? আর তাদেরকেই বা আঘাত করবি কিভাবে? তোরা দেখতে থাক শুধু। তারা যেই খারাপ কাজগুলো করেছে ওইগুলো দিয়েই তাদের আঘাত করব। কিন্তু আঘাতটা আনবি কোথায়? তাদের চরিত্রে, তাদের সঙ্গে চলাচল করা বাকিদের দিয়ে আঘাত করব। বাহ, তোর বুদ্ধি তারিফ করতে হয়। আমি জানি আমি বুদ্ধিমান, তাই বলে এটা সবসময় বলতে হবে? কেন? বললে কি হবে? তো কে কি মেয়েরা তুলে নিয়ে যাবে? নিয়ে যেতেও তো পারে। আমি কত কিউট, শুধু তোদের চোখেই সেটা ধরে না। তুই কিউট, এটাও বিশ্বাস করতে হবে না? কে? কিছু করার নাই, করতে হবে। থাক, বাদ দে। তোরা যেহেতু স্বীকার করতে চাচ্ছিস না, তাহলে আর কিছু বলবো না। তোর কি সত্যি কিছু বলার আছে? থাকলে বলে ফেল, না বললে থাকলে পেটে সমস্যা দিবে। আমাকে কি এতটাই লুজার ভাবস যে এরকমটা হবে? সেটা তো
আর জানি না কি হবে, তাই বলে দিলাম। আশা করি মিলেও গেছে, তাই না? মাহিরা কথা বলার সময় সেখানে উপস্থিত হয়। মাহিরা কথা বলার সময় সেখানে উপস্থিত হয় মিম, মিশু আর মিতু। মাহি, শিহাব আর সাইফুল তিনজনকে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে শিহাব মিশুকে উদ্দেশ্য করে বলে, কিছু কি প্রয়োজন তোমাদের? আমাদের কিছু প্রয়োজন না, তবে আপনাদের সাথে কথা বলতে এসেছি। কেন, কি কথা বলেন? স্যার, চলে আসতে পারি যে কোনো সময়। আসলে আজকে দেখলাম সিনিয়রদের সাথে আপনি কথা বলছিলেন, কিন্তু আপনাদের মধ্যে এত সাহস আর কারণে, তাই চাচ্ছিলাম আমরা আপনাদের বন্ধু হতে। আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আমরা কি বন্ধু হতে পারি? না, আমরা বন্ধু হতে পারি না, কারণ কখনোই একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হতে পারে না। আর এমনিতেও আমরা তিনজন বন্ধু, তাই আর বন্ধুর প্রয়োজন নাই। আর কিছু কি বলার আছে? মাহির কথা শুনে তিনজনের মুখের রিয়াকশন পরিবর্তন হয়ে যায়। মাহির এই দিকে লক্ষ্য না করে নিজের মতো করে একটা বই নিয়ে পড়তে শুরু করে, আর শিহাব আর সাইফুল নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সবাই এমন একটা ভাব ধরে যে তাদের সামনে কেউ নেই। এই অপমানে এখানে আর তারা না দাঁড়িয়ে নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। তারা চলে যাওয়ার পর শিহাব মাহিকে বলে, আজ এরা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করলি। আমি একাই করছি নাকি তুইও করছস? কোনটা? মাহি একটু বিরতি নিয়ে আবার বলে, আর যে যে রকম তার সাথে ওই রকম ব্যবহারই করা উচিত। তুই কি জানছস যে কে আসলে খারাপ? আমরা তো এটা নিয়ে এখনো কনফিউজ। আমি ঠিকই জানি, তাই এমন করছি। কি জানছস? কে শত্রু, এটা সত্যি জানছো? মাহি কোনো কিছু বলে না। তখন শিহাব বলে, বাদ দে, এটা মাহির পেট থেকে ভুলেও বের করতে পারবি না। এটা অবশ্য তুই ঠিক বলিসস। আমি যা বলি সবসময় ঠিকই বলি। তাদের কথা বলা শেষ করার আগেই ক্লাসে দ্বিতীয় স্যার চলে আসে। সবাই স্যারকে সম্মান জানায়, তারপর বসে পড়ে। স্যার ক্লাসে লেকচার দেওয়া শুরু করে, আর মাহিরাও মনোযোগ দিয়ে সেইগুলো বুঝে নেয়। আর যেগুলো দেখে এখন বুঝতে পারবেন না ওইগুলো নোট করে নেয়। এইভাবে সব ক্লাস শেষ করে মাহি, শিহাব আর সাইফুল ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। আবার অন্যদিকে মিম, মিশু আর মিতুও ক্লাসরুম থেকে মাহিদের পরে বেরিয়ে পড়ে। মাহি, শিহাব আর সাইফুল ক্যাম্পাসের গেট পর্যন্ত গিয়ে থেমে যায়, আর একজন আরেকজনের থেকে বিদায় নিয়ে চলে যায়। মাহি নিজে গাড়ি ড্রাইভ করে অফিসে চলে আসে। মাহি অফিসে এসে দেখে ম্যানেজার যিনি, উনি হেসে হেসে আরেকজনের সাথে কথা বলছে, তাকে কাজ করা থেকে বিরত রাখছে। এটা দেখেও কিছু না বলে মাহি নিজের কেবিনে চলে যায়। কেবিনে প্রবেশ করেই মাহি ফ্রেশ হতে কেবিন থাকা ওয়াশরুমটিতে যায়। সেখানে ফ্রেশ হওয়া শেষে বের হয়ে দেখে পিয়ে দাঁড়িয়ে আছে। মাহি তাকে বলে, কফি নিয়ে আসেন। আর হ্যাঁ, আমি যেভাবে খাই সেই অনুযায়ী। পিয়ে কিছু না বলে চলে যায়। কিছু সময় পর কফি নিয়ে আসলে মাহি কফিটাতে একটা চুমুক দিয়ে আবার পিয়েকে উদ্দেশ্য করে বলে, ম্যানেজার সাহেবকে ডেকে দিন। ঠিক আছে। এটা বলেই পিয়ে চলে যায়, আর মাহি বসে বসে কফিতে চুমুক দিতে থাকে। 2 মিনিট পর ম্যানেজার আসলে মাহি তাকে উদ্দেশ্য করে বলে, আপনাকে এখানে রাখা হয়েছে কেন? এখানে সবকিছু পর্যবেক্ষণ করতে আর সবকিছু ম্যানেজ করতে। তো একজন কাজ করতেছে, সেখানে যদি আপনি তাকে বাধা দেন কাজ করতে, তাহলে সেটা কি আপনার এখানকার কাজ? স্যার, আমি কিভাবে বাধা দিয়েছি? মাহি হালকা চিল্লানোর মতোই বলে, যে কাজ করছে তার কাছে গিয়ে হেসে হেসে কথা বলাটা কি কাজে বাধা দেওয়া নয়? সরি স্যার, আর এমন হবে না। মাহিকে দেখে ম্যানেজারও এখন ভয় পাচ্ছে, কারণ মাহির চোখ পুরো লাল হয়ে গেছে। মাহি ম্যানেজারকে বলে, ঠিক আছে, এটাই শেষ সুযোগ। আর এমন হলে আপনার এই পদ বা চাকরি নাও থাকতে পারে। স্যার, আর এমন হবে না। আর আমার চাকরি নিয়ে নিলে আমার পরিবারকে কিভাবে চালাবো? পুরাই কান্নায় অভিনয় করে ম্যানেজার কথাগুলো বলল। মাহি দয়া না করে ম্যানেজারকে বলে, আপনি যদি এক ভুল বা বড় কোনো ভুল করেন, তাহলে আপনাকে এই জায়গায় রেখে আমারও কোনো লাভ হচ্ছে না, তাই বের করে দিতেই হবে। আর আপনার পরিবারকে যদি চালাতে চান, তাহলে ভালোভাবে কাজে মনোযোগ দিন। মাহি কিছু সময় নীরব থেকে আবার বলে, এখন এখান থেকে গিয়ে নিজের কেবিনে ভালোভাবে সবগুলো ফাইল দেখেন। একটাও যদি সমস্যা পাই তাহলে বুঝতেই পারছেন। কোনো সমস্যা পাবেন না।
এটা বলেই ম্যানেজার তড়িঘড়ি করে নিজের কেবিনে চলে যায়। মাহিও পুরোটা কফি শেষ করে শিহাব আর সাইফুলকে কল করে বলে, আজকে বিকেলে ফ্রি আছি, চলে আসিস, দেখি কোথাও যাওয়া যায় কিনা। ঠিক আছে। ঠিক আছে, চলে আসবো। মাহি গ্রুপ কল কেটে দেয় আর নিজের চিন্তায় ডুবে দেয়। বিকেল হলে মাহি অফিসে সব কিছু আবার চেক করে বেরিয়ে পড়ে। মাহি, শিহাব আর সাইফুল সব সময় যেখানে থেকে একসাথে হয় মাহি ওই জায়গায় চলে যায়। মাহি চলে যাওয়ার পর শিহাবকে কল করে। কল রিসিভ হওয়ার পর মাহি শিহাবকে বলে, কিরে কই তোরা? সাইফুলের কথা জানি না, তবে আমি প্রায় কাছাকাছি আছি। ঠিক আছে, আয় তাহলে, আমি অপেক্ষা করছি টঙে। ঠিক আছে, কিছু সময় নষ্ট করতে থাক। কল রাখার আমি। মাহি এটা বলে নিজেই কলের লাইন বিচ্ছিন্ন করে দেয়। মাহি আশেপাশে তাকায় আর দেখতে পায় পাশেই একটা ঝালমুড়ির দোকান, আর তারা যে সাইডে এসে দেখা করে সেটা অনেকটাই গ্রাম্য। মাহি দোকানটার কাছে গিয়ে দোকানদারকে বলে, একটা দেন। ঠিক আছে, আপনি বসেন এখানে। মাহি পাশে রাখা মোড়ায় বসে। ঝালমুড়ি বানানো হয়ে গেলে মাহিকে একটা বাটিতে করে ঝালমুড়ি দেয়। মাহি ধীরে ধীরে খেতে থাকে আর তার নিজের চারপাশে পর্যবেক্ষণ করছে। মাহি এরকম করতে করতে ঝালমুড়ি খাওয়া শেষ করে মাত্রই টাকা দিতে যাবে, এমন সময় শিহাব আর সাইফুলের আগমন। মাহিও বিল দিয়ে তাদের কাছে চলে আসে। মাহি তাদের কাছে এসে বলে, তো চল যাওয়া যাক, বাস্তব জীবন থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যাই। ঠিক আছে চল, তবে আমরা ফিরে আসতে পারবো। আর অন্যরা? মাহি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দেয়। মাহির মুচকি হাসি দেখে শিহাব আর সাইফুলের যা বোঝার বুঝতে পেরে গেছে তারা, আর কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। মাহি, শিহাব আর সাইফুল তিনজন মেন রোড থেকে নেমে একটা শাখা রোড নেয়। তারা তিনজন হাঁটতে থাকে আর নিজেদের মধ্যে কথা চালিয়ে যেতে থাকে। সাইফুল শিহাবকে বলে, এখনো বিয়ে করছিস না কেন শিয়া? তুই বিয়ে করলে তো অন্তত আমি কিছু খেতে পারতাম। তুই কি এখনো না খেয়ে আসছস? এখন তো বেশি করে খাস। 1-2 টুকরো মাংসের জন্য আমাকে রাক্ষসীর হাতে তুলে দিবি? তোর যা মন চাই তাই হোক, আমি খেতে পারলেই হলো। তোর মতো বন্ধু থাকলে শত্রুর আর প্রয়োজন নাই। এটা আমি জানি, তোর জানতে হবে না। তুই বিয়ে করে নে, তাহলে তো আরো বেশি খেতে পারবি। না, এটা তো হবে না। তাহলে তো আমার লস হবে, কারণ বিয়ের দিন একমাত্র অসহায় হয় বর, কারণ তার সামনে কত মেয়ে থাকে তাও কিছু করার থাকে না। আর আমি এত তাড়াতাড়ি এসব মিস করছি না। এত সময় পর মাহি মুখ খুললো আর বলল, তো তুই বিয়ে তো করবি এক সময়, তখন তোর অবস্থাতে একটু কল্পনা কর, তাহলেই তো হয়। কল্পনা করার কিছু নাই, যা হয় তাই হবে। বাদ দে, এখন এটা বল, এখানে গিয়ে কি কি করবি? কথা ঘোরানোর চেষ্টা করতেছস। করতে দে। আচ্ছা আমি তাহলে তোদের বলে দেই। বল। বল। আমরা প্রথমে ওইখানে গিয়ে তারপরই মেইন বিষয় শুরু। আর তোদের প্রস্তুতি আছে না? আমাদের আবার কোন দিন থেকে আলাদা প্রস্তুতি লাগে মনে পড়ছে না তো? কোন দিন জানি আমরা আলাদাভাবে প্রস্তুত হয়েছিলাম। এখন তো তোর উপর সন্দেহ হচ্ছে। তুই কি আসলেই মাহি, নাকি মাহির ছদ্মবেশী অন্য কেউ? আমি মাহি না, মাহির মতো দেখতে অন্য একজন। এটা বলেই হাসা শুরু করে আর মাহির সাথে তাল মিলিয়ে শিহাব আর সাইফুলও হাসা শুরু করে দেয়। এক সময় তারা এই সমস্ত দুষ্টুমির মাঝে দিয়ে তাদের টার্গেট করা স্থানে চলে আসে। মাহি, শিহাব আর সাইফুল তারা সেখানে গিয়ে প্রথমে এক সাইডে দাঁড়ায় আর চারপাশে তাকিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর এই জায়গায় কিছু রাস্তা দেখে ওইগুলোর পিক তুলে মেন অ্যাড্রেসে সেন্ড করে দেয়। তারপর তিনজন আবার দেখে কোথাও কোথাও ছেলে মেয়ে বসে আছে। এটা দেখে এগুলোরও একটা পিক তুলে সেন্ড করে দেয়। তারপর তিনজন তিনটা গ্রুপের কাছে যায়, কারণ সবাই একসাথে গেলে তাদের সাথে আর কথা হবে না। তাই মাহি, শিহাব আর সাইফুল তিনজন তিনটা গ্রুপের কাছে যায়। মাহি তাদের কাছে দিয়ে যাওয়ার সময় ছোট্ট করে বলে, এগুলো কি ভাই? তখন ওই জায়গা থেকে একজন হাতের মধ্যে কিছু কসলাতে কসলাতে বলে, তুই তো দেখে একদম পিচ্ছি, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে বড়। আচ্ছা বাদ দে, ওইগুলো কি সেটা তোর জন্য জানতে হবে না। এখান থেকে যা, না হয় খারাপ কিছু হয়ে যেতে পারে। কি খারাপ হবে? আমি জানতে চাই, আসলে আমার আবার কৌতূহল বেশি, তাই সেটা দমিয়ে রাখতে পারি না। তোকে বললাম না এখান থেকে যেতে, তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এখান থেকে যা। ভাই না গেলে কি হবে? তখন প্রথম ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে বলে,
রাফিজ, এটা বেশি পেশাল পাড়াতেছে, এটাকে ধরতো। ও, তার মানে ভাইয়ের নাম রাফিজ? ছেলেটা কিছু না বলে উঠে দাঁড়ালো, সাথে বাকিরাও। তারপর আস্তে আস্তে সবগুলো মাহির চারপাশে দাঁড়ায়। তখন মাহি তাদের বলে, কি হয়েছে ভাই, এমন করতেছো কেন? কারণ তোর মৃত্যু। অনেকদিন যাবৎ কারোর মৃত্যু চোখের সামনে দেখি না, তাই তো আমরা এটা উদযাপন করব। কি বলিস সবাই? ইয়েস বস, আমরাও আছি উদযাপন করার জন্য। তা কিভাবে উদযাপন করবে? মাহি রাজিফের কথা শুনে শুধু একটা মুচকি হাসি দেয়। তখন রাজীব আবার বলে, কিরে, তোর কি জীবনের মায়া নাই? ভয় পাইতেছস না যে? আমি কেন ভয় পেতে যাব? ভয় তো পাওয়ার কথা তোদের, কারণ তোরা নিজেরাই বাঘের বিছানো ফাঁদে পা দিয়েছিস। এখন তো আর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। মাহির কথা শুনে ছেলেরা একে অপরের মুখ চাওয়াচাই করে। মাহি আবার বলে, তোদের ট্রেনার কে? আসাদ ভাই, চিনছস নিশ্চয়ই, কারণ ওনাকে চিনি না এ মতো না মানুষ দুনিয়ার বুকে নাই। তোদেরকে ড্রাগস দেয় কে? কে রে তুই? এত কিছু তোর জেনে কাজ কি? তুই কি আবার পুলিশ টুলিশ নাকি? পুলিশ টুলিশ হলে এখানে কোনো কাম নাই, কারণ আমাদের মন্ত্রী কন্ট্রোলে আছে। কিন্তু তোদেরকে যদি এখন মেরে দেই তাহলে কি মন্ত্রী কিছু করতে পারবে? আসলে আমাদের কারণ আমরা কয়েকজন, আর তুই একা হয়েও আমাদেরকে মারতে পারবি, এটা জোকস ছাড়া কিছুই নয়। তুই হয়তো জানোস না, কুত্তারা নিজের এলাকায় শক্তি দেখায় আর সিংহ সব জায়গায়। গ্যাংস্টার গ্যাং নিয়ে চলে আর মনস্টার নিজে একাই চলে, কারণ মনস্টার অফ অল। মাহি এটুকু বলেই নিজের পকেট থেকে দুইটা গান বের করে সবগুলোকে মেরে ফেলে, রাজীব ছাড়া। তারপর রাজীবকে বলে, এখনো কি চিনতে পারিস নাই? কে তুই? আর এদের যে মারলি, জানিস তোর কি হতে পারে এর শাস্তি? যে সূত্র তৈরি করে তার উপর যেমন সূত্র কাজ করে না, সংবিধান যে লেখে তার উপরও তেমনি কোনো আইন কাজ করে না। সুতরাং আইনের ভয় আমাকে দেখাবি না। মাহি এটুকু বলে রাজীবের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলে, আর তার সাথে সাথে রাজীবের চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। অন্যদিকে শিহাব আর সাইফুলও একই কাজ করে, সবগুলোকে শুয়ে দেয়, কিন্তু তিনজনের স্টাইলটা ভিন্ন। মাহি, শিহাব, সাইফুল পাশ দিয়ে প্রভাবিত হয়ে যাওয়া নদীতে হাত মুখ পরিষ্কার করে নেয়। তারপর মাহি, শিহাব, সাইফুল আর একটা রোড দিয়ে মেন রোডে এসে যায়। নিজেদের গাড়ি আনিয়ে নিজেরা চলে যায়। মাহি বাসায় চলে আসে। যেহেতু আজকের জন্য এতটুকুই, তাই বেশি চাপ নিতে চাচ্ছে না মাহি, কারণ বেশি চাপ নিলে সেটা মুখের দিকে তাকালেই বুঝতে পারা যায়। মাহি আবার আরেকটা কাজ করতে ভালোবাসে, তা হচ্ছে নিজেকে হাইড করে চলা। এটা তার বৈশিষ্ট্য। মাহি নিজের কোনো কিছুই অন্য কারোর কাছে উপস্থাপনা করতে ভালোবাসে না। মাহি নিজ বাসায় এসে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নেওয়ার শেষে মাহি বের হয়ে দেখে কাজের লোক একজন মাহির জন্য কিছু খাবার নিয়ে এসেছে। মাহি বলে, এগুলো রেখে আপনি যান। ঠিক আছে স্যার। এটা বলে উনি চলে যায়। উনি চলে যাওয়ার পর মাহি খাবার খাওয়া শুরু করে। মাহির খাওয়ার কিছু সময়ের মাঝে শেষ হয়ে যায়। মাহি খাবার খাওয়ার শেষে একটা ড্রিঙ্কস অর্ডার করে দিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তার কিছু সময় পর ল্যাপটপের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে এমন একটা অবস্থা। মাহি সব ঠিক আবার ধীরে ধীরে সব চেক করতে থাকে। চেক করা শেষ হলে মাহি নিজেকে প্রস্তুত করে নেয়, কারণ কালকে থেকে প্যারাটা আরো একটু বেশি হবে, যেহেতু আরেকটা নতুন মিশন হাতে পেয়েছে মাহি। আর আজকে তো শুধু ট্রেলার ছিল, এটা বাকি সব কিছু এখনো বাকি আছে। মাহি সব প্ল্যান সাজাতে থাকে, কেমন কি করবে, এই সব নিজেদের মধ্যে কি কথা হবে, তাদের সাথে কি কথা হবে, সব মাহি নিজের ব্রেইনে সব সেভ করা আছে। মাহি নিজের প্ল্যানটা আরো মজবুত করতে নিজের মোবাইল হাতে নিয়ে একটা সাইডে ঢোকে। আর মাহি নিজের ফোন দিয়ে এই পর্যন্ত যত সাইটে মাহি প্রবেশ করেছে সব তার নিজের তৈরি করা সাইট, তাই চিন্তা মুক্ত থাকা যায়। মিম, মিশু আর মিতু, এই তিনটার উপর আরো বেশি করে নজর রাখতে হবে, কারণ আমি বিপদের গন্ধ পাচ্ছি। তবে সেটা কোন দিক থেকে আসে সেটার কোনো সিওরিটি নাই, তাই কারোর উপর বর্তমানে বিশ্বাস রাখা যাবে না, কারণ সবাই তো আর বিশ্বাস ভাঙে না। মাহি নিজে নিজে শপথ করে নেয় যে প্রতারণা করবে তার মৃত্যুটা হবে নির্মমভাবে। মাহি এই সমস্ত
কথা আরো অনেক হাবিজাবি কথা নিজেদের মধ্যে আওলাতে থাকে। এক সময় মাহি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে ঘুমের কারণে। মাহি আর না দেরি করে সব ঠিকঠাক করে নিজেকে ঘুমানোর জন্য প্রস্তুত করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহির ঘুম থেকে উঠে প্রথমেই নিজের অবস্থা যাচাই করে তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নেয় আর দেখে কেউ কল করে নাই, কিন্তু মেসেঞ্জারে ভিড় আছে মেসেজের। মাহি সেগুলো ইগনোর করতে যেও করতে পারে না। মাহির চোখ হঠাৎ একটা মেসেজের উপর পড়ে যায়, সেখানে লেখা, এই যে হ্যালো, আপনাকে এত মেসেজ দিল রিপ্লাই দেন না কেন? হ্যাঁ, ইগো দেখান আমার সাথে। এটা মিমের আইডি থেকে এসেছে। মাহি এটা সিন যেহেতু করে ফেলেছে তাই ছোট্ট করে রিপ্লাই দেয়, না, আমি ইগো দেখাই না, আসলে আমার সময় হয় না এত। মাহি এটা বলেই মিমের আইডির প্রোফাইলে ঘুরে দেখতে থাকে, যেখানে অনেক কিছুই তার পোস্ট করা আছে। তার নিজের পিক কয়েকটা দেওয়া আছে, শুধু মুখের, সেখানেও স্টিকার দেওয়া। মাহির প্রোফাইলে আরো নিচে গিয়ে দেখে এখানে কিছু ক্যাপশন দেওয়া। মাহি এগুলো একটু দেখে নেয়। মাহির টাইম দেখে যে আজ দেরি করে গেলে নিজের টাইম মেনু ঠিক থাকবে না, তাই মাহি আর দেরি না করে বেরিয়ে যায় প্রোফাইল থেকে। আর দেখে আবার মিমের মেসেজ, সেটার রিপ্লাই দিয়ে মাহি বলে, ক্যাম্পাসে আসিসি তখন যা বলার বলতে পারেন, এখন টাইম নাই। ঠিক আছে, আমিও আসছি। মাহি ফোন রেখে রেডি হয়ে নেয়, তারপর ফোন হাতে নিয়ে নিজেকে প্রস্তুত করে নিচে চলে আসে। খাবার টেবিলে খাবার রাখা আছে, সেগুলো থেকে মাহি যা খেতে মন চায় তা খেয়ে মাহি গাড়ি নিয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে আসে। এসে আশেপাশে তাকায় আর দেখতে পায় মিম তার আগেই এসে গেছে আর আগের জায়গায় অপেক্ষা করছে। মাহিও তার দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে। মাহি বসার পর মিম মাহির দিকে তাকায়। মাহি এটার জবাবে একটা মুচকি হাসি দেয়। মিমও নিজের জবাবে মুচকি হাসি দিয়ে দেয়। মাহি সামনের দিকে তাকিয়ে থাকে। মিমই প্রথম কথা শুরু করে। মিম মাহিকে উদ্দেশ্য করে বলে, আপনার সাথে কথা ছিল দেখেই আমি আপনার আইডিতে মেসেজ দিয়েছি, কিন্তু আপনার তো সময় হয় না। তো কেন সময় হয় না কি জানতে পারি? ওইসব বাদ দেন, এখন তো এখানে এসেছি এই জন্যই যে আপনি কি বলবেন বলেন, যেহেতু এখন ফ্রি আছি। এখানে না বলে আমরা ক্যাফেতে বসে বললে কেমন হয়? ভালো হবে, আমার কোনো সমস্যা নাই, বন্ধুদের জানিয়ে দেই। মাহি এটা বলে শিহাব আর সাইফুলকে মেসেজ করে বলে দেয় যে সে আজকে তাদের জন্য অপেক্ষা করছে না, তারা যেন ক্লাসে চলে যায়। মাহি জানানো শেষ হলে মিমকে ইশারায় বলে, এখন চলেন তাহলে যাওয়া যাক। চলে। মিম আর মাহি দুজনেই আশেপাশে হেঁটে যাচ্ছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। তাদের দেখে ঠিকই একজন হাসতে থাকে। সে যা চেয়েছিল তাই হচ্ছে, কিন্তু সে তো আর জানে না মাহি কি জিনিস, তাকে ঘুরাবে আর তার প্ল্যানে তার উপর কাজ করবে। মাহি আর মিম একটা ক্যাফেতে ঢুকে অর্ডার দেয়, তারপর তারা দুজন একটা টেবিল দখল করে বসে পড়ে। মিম মাহিকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি। মাহি মিমের এই কথাটা শুনে বিরক্ত হয়, কিন্তু তার থেকে তুমি করে সম্বোধন করা দেখে মাহি অবাক হয়ে ভাবে, এটা কোন ধরনের মেয়ে নিজে থেকে আগ বাড়িয়ে তুমি করে বলতে যায়, যেখানে মেয়েরাও তা ভুলেও পারে না, আবার এক কথা বারবার বলে, বিরক্ত লাগে। মাহির ভাবনায় ব্যাঘাত ঘটে। মিমের কথায় মিম বলে, জানতে চাইবে না কি সেই কথা? বলেন। তার আগে আপনার সম্পর্কে কিছু জেনে নিতে চাই। বলেন, কি জানবেন? আপনার সবচেয়ে ভালো লাগে কি? যখন আমি আমার বন্ধুদের সাথে থাকি। আপনার কি পছন্দ আছে, মানে কাউকে ভালোবাসেন? না, আমার এমন কেউ নাই। কিন্তু কেন? বলবো পরে, এখন না। তো আপনার নাম্বারটা দেন, আপনি তো আবার ব্যস্ত মানুষ, তাই আমাকে আগে বাড়তে হলো। মাহি মিমের কথার মানে অনেক আগে বুঝতে পারছে, তাও বলে, মানে আপনার কথার মানে আমি বুঝতে পারছি না। এত বুঝে লাভ নাই, নাম্বার দিতে বলেছি, সুতরাং নাম্বার দাও। আর হ্যাঁ, এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আমাকে কি ছোট্ট বাবু মনে হয় যে আপনি যা বলবেন তাই হবে? মাহি এটা বলার সাথে সাথে মিম নিজের অধৈর্যরা মাহির অধৈর্যের সাথে মিলিয়ে দেয়, আবার সাথে সাথে সরিয়ে নেয়। আর মাহি হ্যাং হয়ে বসে আছে। এটা কি হলো এখনো ভাবছে। মিম মাহিকে বলে, এই যে এখন থেকে আপনি করে বললেই এমনটাই হবে, সুতরাং সাবধান আপনি বলা থেকে। মাহি আশেপাশে তাকিয়ে দেখে কেউ তাকিয়ে আছে নাকি তাদের দিকে।
না, কেউ তাকিয়ে নেই তাদের দিকে, সবাই নিজেদেরটা নিয়ে ব্যস্ত। কফি আসলে মিম মাহিকে বলে, এটা শেষ করো। আর হ্যাঁ, আজ থেকে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। যাই বলো, তোমার ঠোঁটটা অস্থির, তাই এটাও শুধু আমারই জন্য, কেউ যাতে এতে নজর না দেয়। তুমি যেটা মিন করছো সেটা কখনোই সম্ভব না, কারণ তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তাহলে তুমি এখন বলো। আমার পরিবার বলতে কেউ নাই, তাই বন্ধুদের সাথে থাকতেই ভালো লাগে। এটা সমস্যা নাই, আমি তোমার পরিবার হব। যদি কখনো দেখো আমি খারাপ কাজ করি তখন তুমি কি করবে? আমাকে ছেড়ে চলে যাবে? তাহলে তোমাকে আমার জীবনে এনে লাভ আছে কি? সবকিছুতেই লাভ খুঁজে পাওয়া যায় না, তাই না খোঁজাই ভালো। আর আমি কখনোই যাব না। এটা সবাই বলে, কিন্তু সবাই চলে যায়। কি? তার মানে আগেও তুমি কারো প্রেমে পড়েছিলে? না, আমি এমন কখনোই না। আমি বলতে চেয়েছি আমার বাবা মাও এমনটাই করেছে আমার সাথে, এখন নাই। ও সরি, বুঝতে পারিনি। সমস্যা নেই, আমি আছি না, এখন থেকে সব কষ্ট দূর করে দিব। মিমের কথা শুনে মাহি শুধু একটা মুচকি হাসি দেয়। মাহি আর মিম কফি শেষ করে বিল পে করে বাহিরে চলে আসে। মাহি মিমকে বলে, আমার এখন যেতে হবে। কোনো ক্লাস করবে না? না, আজকে মন চাচ্ছে না। ও, কোথায় যাবে? বাসায় যাব। ঠিক আছে, যাও। আমিও তাহলে এখন চলে যাই। তুমি কোথায় থাকো? মেসে 3 ফ্রেন্ড মিলে। ঠিকানা বলো। তোমার নাম্বারটা কিন্তু এখনো পাই নাই। ও সরি, ভুলে গিয়েছিলাম। উঠাও, এটাই আমার নাম্বার। ঠিক আছে, তাহলে বাই। ঠিক আছে, বাই। মাহি আর মিম দুজন দুদিকে যেতে নেয়। এমন সময় মাহি মিমকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। মিমের এই কথা না শুনেই মাহি গাড়ি নিয়ে আসতে চলে যায়। আর গাড়ি পার্কিং এর সাথেই রয়েছে একটা ফুলের দোকান। মাহি একটা তোড়া কিনে নেয়, তারপর গাড়িতে উঠে মিমের সামনে গিয়ে গাড়ি থামায়। মাহি গাড়ি থেকে নেমে মিমের সামনে গিয়ে ফুলের তোড়াটা মিমের হাতে দিয়ে বলে, স্বাগতম আপনাকে আমার জীবনে আসার জন্য। মাহি এটা বলে মিমের জন্য গাড়ির সামনে ড্রর খুলে দেয়। মিম সেখানে বসলে মাহি আবার সেটা লক করে দেয়। মাহি অন্য পাশ দিয়ে গিয়ে বসে পড়ে আর দেখে মিমের সিট বেল্ট এখনো ঠিক করে নাই। মাহি মিমকে সিট বেল্ট ঠিক করে দিতে আসলে মিম মাহির চুলের মধ্যে হাত দিয়ে ধরে মাহির অধরে নিজের অধর মিলিয়ে দেয়। এবার আর কারো দেখার ভয় নাই, যত সময় মন চায় মিম কিস করতে পারে। মিম মাহির অধর নিজের অধর ধারা চুষতে থাকে। এক সময় মাহিও মিমের সাথে তাল মিলায়। মিম হঠাৎ মাহির অধরে দাঁত চেপে ধরে। মাহি করে ওঠে, কিন্তু থামে না। মাহিও মিমের অধরে একই কাজ করে ছেড়ে দেয়। মিম মাহির দিকে তাকিয়ে থাকে রাগে লোকে। মাহি মিমকে খেপাতে বলে, নিজেই শুরু করছো, আমি না, তাই দোষ দিতে পারবে না। এখন আমার ঠোঁটের কি হবে? আমারও তো একই অবস্থা, আমি কি করব? সব দোষ তোমার। হ্যাঁ, আমি আবার কি করলাম যে সব দোষ আমার হবে? প্রথমে তুমি সব শুরু করেছো। না, সব দোষ তোমার, মানে তোমারই। ঠিক আছে, আমারই। এখন তো তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আজকে সারা রাত আমার সাথে কথা বলতে হবে। মাহি মনে মনে বলে, এই জন্যই প্রেম জিনিসটা এত দূরে ছিল এতদিন, আমার ভালোর জন্যই। কিছু না করেও দোষী হলাম, আবার এটার জন্য শাস্তিও পেতে হবে। বাহ, আর কি লাগে? মাহি এইসব ভাবতেছিল, তখন মিম আবার বলে, কি হলো বলো, সাজি তো? যথা আজ্ঞা মহারানী। এটা বলেই মাহি ড্রাইভ করতে শুরু করে। মাহি আর মিম তার মধ্যেই প্যাচাল পারতে থাকে। মাহি শুধু হ্যাঁ না করতে থাকে। এক সময় তারা চলে আসে। মাহি টাইম ধরে দেখে মাত্র 5 মিনিটে চলে আসতে পেরেছে, একদম নিচু গতিতে। মাহি মিমকে বলে, এটাই তোমাদের মেস? এটাই, ভেতরে আসো। না, আজ নয়, অন্য কোনো দিন। আজকে চিনে যাচ্ছি, আসতে পারবো পরে কোনো একদিন। ঠিক আছে, আর হ্যাঁ, শাস্তির কথা মনে রেখো। মিম এটা বলেই মাহিকে একটা কিস করে ভিতরে চলে যায়। আর মাহি ভাবে, এই মেয়ের সাথে থাকলে তো নিশ্চিত ডায়াবেটিস হবে, যেই হারে কিস করে। মাহি নিজের ভাবনায় নিজেই হেসে দেয়, কারণ মাহি ভাবে, ধুর, আমিও না পাগল হয়ে গেছি, কিস করলে কি আবার ডায়াবেটিস হয় নাকি? মাহি আবার ড্রাইভ করে বাসা চলে আসে। আর বাসায় এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। তারপর বিছানায় গিয়ে ফোন হাতে নিয়ে দেখে আবার এখনো মিম কল করেছে। মাহি কল না করে মেসেজ বলে, চলে এসেছি। মাহি এটা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ে।
ঘুম থেকে উঠে মাহি আজকের রুটিনে একটু পরিবর্তন করে ফেলে। ঘুম থেকে উঠে প্রথমেই ফোন হাতে নিয়ে সব চেক করে যে কোনো জায়গায় কে কে নক দিয়েছে মাহি সব দেখে টাইম দেখে নেয়। এখন সময় দুপুর 2:10। মাহি উঠে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নেওয়ার শেষে মাহি বাহিরে এসে নিজের ড্রেস পরে নেয়। ড্রেস পরা শেষ হলে মাহি নিচে নেমে সার্ভেন্টকে ডেকে বলে। খাবার রেডি করেন। সার্ভেন্টরা সব খাবার তৈরি করতে শুরু করে আর মাহি বাইরে চলে যায়। মাহি বাসা থেকে বের হয়ে একটা ঠান্ডা নেয় আর তার আজকে বাহিরে হাঁটতে মন চাচ্ছে, সে নিজেও জানে না। মাহি ঠান্ডা খেতে খেতে বাইরে হাঁটতে থাকে। এভাবে 10 মিনিটের মতো হাঁটার পর মাহি আবার ফিরে আসতে থাকে। মাহির বাসায় এসে ফ্রেশ হয়ে নেয় নিচে থেকে। আবার তারপর খাবার টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ে। মাহি বসার সাথে সাথে সার্ভেন্টরা খাবার এনে রাখতে থাকে টেবিলে। সব রাখা শেষ হলে সার্ভেন্টরা সেই জায়গায় আর দাঁড়ায় না, তারা সবাই যে যার রুমে চলে যায়। মাহি খাবার খাওয়ার শেষে তাদের আবার ডাক দেয়। সার্ভেন্ট আসলে মাহি তাদেরকে বলে, আমার খাওয়া শেষ, এখন তোমরা কিছু সময়ের জন্য বিরতি নিতে পারো। আমি রুমে যাচ্ছি, আর কেউ যাতে এখন উপরে না আসে। কেউ কিচ্ছু বলে না, সবাই যে যার রুমে চলে যায়। মাহিও তার নিজের রুমে চলে যায়। মাহি রুমে এসে শিহাব আর সাইফুলকে গ্রুপ কল করে। কল রিসিভ করার পর শিহাব বলে, মাহি, আজকে ক্লাসে না গিয়ে যে কি করছো এটা ঠিকই আমাদের চোখে পড়েছে। এছাড়া আর কিছু চোখে পড়ে নাই? কি আর পড়বে? আমরা যেদিকে ছিলাম আমাদের ঠিক পিছন বরাবর তাকালেই দেখতে পারতি। আমি দেখেছি। ঠিক আছে, তাহলে তুই কাজ চালিয়ে যা এটার উপর। আর হ্যাঁ, তোর চোখও আস্তে আস্তে অনেক কিছু দেখতে শুরু করছে। বুঝতে হবে না কার সাথে চলছি। এই ব্যাপারে কোনো কথা অনলাইন কোনো মাধ্যমে বলবি না, সরাসরি বলতে পারিস। সাইফুলকে কালকে বলিস। আর হ্যাঁ, আজকে আমি বাহিরে আসবো না, তবে বুঝতেই তো পারছিস। ডোন্ট চিন্তা ভাবনা, আমরা বুঝে গিয়েছি। তাহলে আজকেও কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু ঝামেলা একটাই, ওইটার সাথে কথা বলতে হবে। তাহলে ডিভাইসের ভিপিএন ব্যবহার করে কাজ করা যাক, না কি বলিস? ঠিক আছে, আমাকে সেফটি দিবি। বললাম না কোনো চিন্তা নাই, আমরা আসি না। তোকে একটা ঠিকানা দিব, ওইটাই চলে আসিস, তাহলে কাম খতম হবে। ঠিক আছে, এখন তাহলে বাই। বাই। বাই নয়, বিদায়। শিহাবের কথা শুনে তিনজনই হাসতে থাকে আর এই হাসি দিয়েই তাদের মধ্যকার কথা শেষ হয়। এর কিছু সময় পর মাহির ফোনে একটা কোড আসে। মাহি সেই কোডটা দেখে হাসে, কারণ এই কোডটা একমাত্র তারা তিনজনই জানে। মাহি এই কোডের লোকেশন বের করে ফোন রেখে দেয়। মাহি মিমকে কল করে, মিম কল রিসিভ করে মাহিকে বলে, কি ব্যাপার, আজকে সাহেব নিজে থেকে কল দিয়েছে? কেন, আমি কি দিতে পারি না কল? কেন নয়, অবশ্যই দিতে পারো। তোমার কি মনে আছে আজকে সারা রাত আমাদের কথা বলতে হবে? আমার এটা ঠিক মনে আছে, তাই তো এখন কল করি নাই। সব কথা রাতের জন্য জমাচ্ছি, কিন্তু তুমি এখন কল করলে। ও আচ্ছা, তাহলে আমি এখন রাখছি। তোমার সাথে তো কথা বলতে হবে রাতে। এখন ফেসবুকে একটু কথা বলি, দেখি কার সাথে কথা বলা যায়। কুত্তা, তোর ফেসবুক আইডি পাসওয়ার্ড দে তাড়াতাড়ি আমাকে, আর আমারটা নে। মাহি ভাবে, যেই হারে রাখছে এখন না দিলে মেরেই ফেলবে, তার থেকে ভালো দিয়েই দেই। ইউজার পাসওয়ার্ড, এটা চেষ্টা করলেই হবে। ঠিক আছে, দেখছি। এটা কেমন কথা, তুমি না মাত্রই বললা যে তোমারটাও দিবে। আমারটা নাম্বার দিয়ে খোল, আমার নাম্বার আর পাসওয়ার্ড। মাহি নিজের জন্য একটা আইডি দিয়েছে, যেটা ও কোনো কাজই করে না, শুধু বন্ধুদের সাথে কথা বলা এটুকুই। মাহি কল কেটে ফেসবুকে প্রবেশ করে, তবে সেটা মাহির মূল আইডি। মাহি যেখানে ঢুকে গ্রুপগুলোতে কাজ দেয়, আর যে কাজগুলো আগে থেকে দেওয়া ছিল সেগুলো তাদের থেকে নেয়। তারপর আরও বিভিন্ন কাজ শিখিয়ে মাহি গ্রুপ থেকে বের হয়ে যায়। মাহি টাইম দেখে এখন মাত্র বাজে রাত 7টা, যাকে সন্ধ্যাও বলা চলে। মাহি ভাবে যেহেতু আইডি পাস দিয়েছে, তাহলে এখন একটু মিমের আইডি থেকে ঘুরে আসা যাক। মাহি মিমের আইডি পাস দিয়ে মিমের অ্যাকাউন্টে লগ ইন করে। মাহি মিমের আইডিতে ঢুকে দেখে এখানে মাহি সহ আরও কিছু ছেলে আছে, কিন্তু সেগুলো তেমন কথা বলে না, শুধু সাজেশন নেয় বা দেয়। মাহি এগুলোকে ইগনোর করে যেতে নিবে, এমন সময় তার মাথায় আসে মিমকে সে যে আইডি দিয়েছে সেটাই তো মিমের সাথে মেসেজের কোনো চিহ্ন নাই। মিম তো সহজেই বুঝে যাবে আরও অ্যাকাউন্ট আছে। মাহি তাড়াতাড়ি মিমের থেকে আইডি ফিরিয়ে নিয়ে এসে মিমকে কল করে, কিন্তু কল রিসিভ করে না। তাই মাহি আবার চেষ্টা করে। মিম এবারও
কল রিসিভ করে না। মাহি আবারও কল করে, এবার রিসিভ তো করে। মিম কল ধরার পর মাহি কিছু বলতে যাবে, কিন্তু মাহিকে কিছু বলতে না দিয়ে মিম বলে, কিন্তু মিম যা বলে তা শোনার জন্য মাহি মোটেও প্রস্তুত ছিল না। কারণ মিম বলে, তোর সাথে এখন কোনো কথা নেই, তুই এখন বল তুই কোথায় আছোস, ঠিকানা দে, তোরে আইসা আমি খুন করবো। এটা কোনো কথা হইল? তুমি এটা কেমনে বলতে পারলে? তোরে বলছি না তোর ঠিকানা দিতে। আচ্ছা নাও দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে মারতে পারো নাকি? তোকে ঠিকানা দিতে বললাম না, দে তাড়াতাড়ি। এটাই আসো, এইটাই আমার ঠিকানা। মিম আর কিছু বলে না, কল কেটে দেয়। আর মাহি নিজের মতো করে রুমের মাঝে বসে থাকে। 30 মিনিটের মতো সময়ের মাঝে সেখানে মিমের আগমন। মিম এসে সার্ভেন্টকে বলে, মাহির রুম কোনটা? মিমের কথা শুনে সার্ভেন্টরা একে একে অপরের মুখের দিকে তাকায়। তখন মাহি উপর থেকে নিচে নেমে আসে আর মাহিকে দেখে মিম বলে, তোকে তো আমি যে কি করব নিজেও জানি না, তবে এখন আমার সাথে চল। মাহি এটার জন্য প্রস্তুত ছিল, তাই আর কোনো কথা না বলে মিমের সাথে চলতে শুরু করে। মাহি মিমকে বলে, দাঁড়াও, গাড়ি নিয়ে নেই। প্রয়োজন নাই, বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তোর আর আমার বন্ধুরা। ও ঠিক আছে, তাহলে যাওয়া যাক। মাহি আর মিম মাহিদের বাসার গেট দিয়ে বাহিরে এসে তাদের জন্য দাঁড়িয়ে থাকা গাড়িতে ওঠে। গাড়িতে উঠে মাহি শিহাব আর সাইফুলকে বলে, তোদেরও কি একই অবস্থা? আমরাও মেনে নিয়েছি, কারণ আর কত সিঙ্গেল থাকবো। তার উপর এত বড় একটা সুযোগ, এটা কি আর মিস করা যায়? তুই অবশ্য এটা একদম ঠিক বলছস। আজ থেকে আমাদের কারাগারের জীবন শুরু। যাই হোক, তারা নিজেরাই যেহেতু এভাবে করতে ইচ্ছা পোষণ করছে, তাহলে আমরা কি আর না করতে পারি? মাহি শিহাব আর সাইফুল তিনজন নিজেদের মধ্যে কথা বলতে বলতেই গাড়ি ব্রেক করে। তারা নেমে পড়ে। তাদের সামনেই এখন তাদের আদালত, কিন্তু কথা হচ্ছে এই কারাগারে ঢোকার জন্য সাইন দিতে হয়। মাহি, শিহাব, সাইফুল তিনজন একবার উপরের লেখাতে পড়ে, উপরে লেখা কাজী অফিস। মাহি, শিহাব আর সাইফুল তিনজনের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। মাহি, শিহাব আর সাইফুলের অবস্থা বোঝার চেষ্টা করছে। মিম, মিতু আর মিশু, কিন্তু তারা সেটার বারংবার ব্যর্থ হচ্ছে। মাহি, শিহাব আর সাইফুল ভেতরে প্রবেশ করে আর তার পেছন পেছন মিম, মিতু আর মিশুও। তারা ভেতরে ঢুকে দেখে একজন হুজুর টাইপের লোক বসে আছে, সাথে আরেকজন লোক। মাহি আর মিম, শিহাব আর মিশু, সাইফুল আর মিতু, এভাবে তারা একসাথে দাঁড়ায়। তখন তাদেরকে হুজুর টাইপের লোকটা কিছু বলতে যাবে, তার আগে মাহি, শিহাব, সাইফুল, মিম, মিতু আর মিশু বলে, আমরা বিয়ে করতে চাই মানে চাই, কোনো কথা নয়। সব কাগজ রেডি করেন। কাজী সাহেব একে একে সব তথ্য নিয়ে কাগজে পূর্ণ করে। তারপর তাদের সবার বিয়ে পড়ানো হয়। আর এখানে সাক্ষী থাকে একজনের বেলায় বাকি 2 ফ্রেন্ড। এভাবে তারা সবগুলোই বিয়ে করে কারাগারে বন্দী হয়। বিয়ে শেষ, বিদায় নিয়ে মাহি বাসায় চলে আসে। সাথে আছে তার এইমাত্র বিয়ে করা বউ। মাহি আর মিম বাসার গেটের সামনে এসে নেমে পড়লেই মাহি মিমকে বলে, এখানে কেউ নেই বরণ করে নেওয়ার মতো, তাই নিজে নিজে আসতে হবে। কেউ না থাকুক, তুমি তো আছো, তুমি আমাকে কোলে করে রুমে নিয়ে যাবে, আমি এছাড়া কিচ্ছু জানি না। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। মাহি এটা বলেই মিমকে কোলে তুলে নেয়। মাহি মিমকে নিয়ে রুমে চলে আসে। রুমে এনে মাহি তাকে নামিয়ে দিয়ে বলে, এখন তো আমরা 2 জন হয়ে গিয়েছি। শাওয়ার বা ফ্রেশ হতে হলে একজনের পর আরেকজন যেতে হবে। আগে একা ছিলাম, আমি যখন মন চাই তখনই যেতে পারতাম। সমস্যা নাই, তুমি চাইলে আমি বুদ্ধি বার করতে পারি, তবে এখন না, এখন তুমি আগে ফ্রেশ হয়ে আসো, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে। মাহি এটা বলে ফ্রেশ হতে চলে যায়। আর মিম রুমের চারপাশে তাকিয়ে দেখতে থাকে কোথায় কি আছে। মিমের চোখ পড়ে টেবিলের উপর রাখা মাহির কম্পিউটার আর ল্যাপটপের উপর। এখানে 3টা ল্যাপটপ রাখা, আবার একটা কম্পিউটার। মিম এদিকে এত বেশি মাথা না ঘামিয়ে আবারও চারপাশে দেখতে থাকে। এক সাইডে ব্যালকনি, এর পাশের সাইডে ওয়াশরুম। মাহি ফ্রেশ হয়ে বের হয়ে আর মাহির চোখে মিমের চোখ পড়লে মিম চোখ নামিয়ে নেয়। মাহি এগিয়ে এসে মাহির হাতে টাওয়াল দিয়ে বলে, মাথা মুছে দাও। কেন? আমি মুছে দিব কেন? তোমাকে বিয়ের আগে রোমান্টিক ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি পুরোটাই নিরামিষ। তুমি আমার বউ, তো তুমি ছাড়া আর কে মুছে দিবে, তাই না? আমি রোমান্টিক নাকি নিরামিষ একটু পর বোঝা যাবে, এখন ফ্রেশ হওয়া প্রয়োজন, তাই কিছু বলতে বা করতে পারছি না। থাক, আর কিছু বলতে হবে না, তুমি ফ্রেশ হয়ে আসো, যাও। ঠিক আছে। মিম ফ্রেশ হতে চলে যায় আর মাহি ভাবে, আজকে থেকে আমি আর একা নেই, এখন আমার জীবনের সাথে আরো একটা জীবন জড়ে আছে, তাই যা ইচ্ছা তাই করতে পারবো না।
কিন্তু আমাদের যে আছে তার কি ব্যবস্থা করব সেটা পরে দেখা যাবে। আগে আজকে সব বলতে হবে মিমকে। আর শিহাবদেরও মেসেজে বলে দেই যাতে সব বলে দেয়। মাহি এটা ভেবেই শিহাব আর সাইফুলকে ছোট্ট করে একটা মেসেজ দেয়। সেখানে লেখা জানিয়ে দে তাদের জন্য এতটুকুই যথেষ্ট বুঝতে পারার জন্য। মাহি মেসেজ সেন্ড করে ফোন পাশে রাখে। এমন সময় মিম বাহির হয়। মিম বাহিরে এলে মাহি তাকে কিছু বলতে যাবে তার আগে মিম মাহিকে বলে ওঠে, কার সাথে কথা বলো? আমি আসছি, এখন ফোন রেখে দিয়েছো? শিহাব আর সাইফুলকে শুধু একটা মেসেজ দিয়েছি আর কি। তাদেরও তো আজ প্রথম রাত, তারা কি আর আমাদের মতো বসে বসে গরুর ঘাস কাটছে? তারা তো নিজেদের মতো নিয়েই ব্যস্ত। না, এটা ভুল বললে। আমি যেমন তারাও ঠিক তেমনই। বিশ্বাস না হলে প্রমাণও দেখাতে পারি। না, বিশ্বাস করছি, প্রমাণ দেখাতে হবে না। ও, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। কিন্তু এত সুন্দর আগে কখনো লাগেনি। তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী। তোমার মাঝে কিছু তো একটা আছে যা আমাকে শুধুই তোমার কাছে টানে। থাক, আর পাম দিতে হবে না। আমি তোমারই। যখন কাছে আসতে মন চাইছে তখন দূরে না যাওয়াই ভালো। কিন্তু এর থেকেও প্রয়োজনীয় কিছু কথা আছে, সেগুলো তোমার জানা প্রয়োজন। ভেবেছিলাম কিছুদিনের মধ্যে বলবো, কিন্তু তার আর সুযোগ কোথায় দিলে? বিয়ে করে নিলে। এখন বিয়ের পরই না হয় শোনো। বলো দেখি, আমিও শুনি তোমার কি এমন প্রয়োজনীয় কথা যে আমাদের আজকের রাতের মতো রাতেই দূরে থাকতে হবে। তুমি তো জানো আমার বাবা মা বেঁচে নেই, তাই না? জানি। তোমার মনে কি প্রশ্ন আসে না, যদি আমার মা বাবা বেঁচে নাই থাকে তাহলে আমি এত কিছুর মালিক কিভাবে? না, এই প্রশ্নটা আমার মনে কখনো আসে নাই, কারণ আমি সাধারণভাবেই নিয়েছি। তুমি ইনকাম করে কোনো বিজনেস শুরু করেছো, ওটারই হয়তো এইসব। না, এটা ভুল জানো। এখন আমার রুমে এসে তোমার মনে কোনো কিছু নিয়ে কৌতূহল জাগছে না? একটা প্রশ্ন মাথায় এসেছিল যে 3টা ল্যাপটপ, তারপর আবার কম্পিউটার, এত সব দিয়ে আসলে করোটা কি? কিন্তু এসব নিয়ে বেশি চিন্তা করিনি। কিন্তু তুমি এটা বলার কারণ কি? আমি চাচ্ছি তুমি আমার ব্যাপারে ভালো খারাপ সব জানো, তাই খারাপগুলো তুলে ধরতে চেষ্টা করছি। আর ভালোগুলো তো আগে থেকেই জানো। আর হ্যাঁ, 3টা ল্যাপটপ আর কম্পিউটারই হচ্ছে এই সবের শুরু। আমি তোমাকে আমার আরও একটা পরিচয় দিতে পারবো। তুমি কি সেটা শুনতে প্রস্তুত? আমি প্রস্তুত। আমার নাম দিনের আলোয় যেমন মাহি, ঠিক তেমনি রাতের আধারে আমার নাম হয়ে যায় SMM ব্ল্যাক কিং। কি? মিম এটা বলেই কিছু সময়ের জন্য সবকিছু ভুলে যায়। মাহি মিমের সামনে তুড়ি বাজালে মিম মাহিকে বলে, তুমি তাহলে এই সব কিছুর মূল? সেই জন্যই ওই দিন বলেছিলাম আমি খারাপ হলে তুমি কি করবে। ও, তাহলে তো এখন আমাকে এই দায়িত্বটা পালন করতেই হয় নাকি? কেন নয়। মিম মাহিকে আর কিছু না বলতে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মাহির অধর নিজের অধর দ্বারা চুষতে শুরু করে। মাহিও পাল্টার রেসপন্স করতে থাকে। এক সময় তারা হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে মিমের ভেজা চুলের পানির ছিটায়। মাহি ঘুম থেকে উঠেই দেখে মিম নিজের চুলের পানি মাহির মুখের উপর ফেলছে, হালকা নুয়ে। মাহি সুযোগ বুঝে মিমের কোমর ধরে টান দেয়, আর মিম সোজা মাহির বুকে এসে পড়ে। মাহি মিমকে বলে, কালকে তো তুমি শুরু করেছিলে, আজকে কি আমি করব নাকি? একদমই না, আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও তারপর। আমার এখন তোমার থেকে একটা কিছু পাওনা আছে। পাওনা পরিশোধ করলে উঠে ফ্রেশ হতে চলে যাব, না হলে আমি তো শুয়ে থাকবোই, সাথে তোমাকেও ছাড়বো না। কি পাও না তা বলো, আমি পরিশোধ করে দিই। সকালের ভিটামিন একটা ইয়ে। মাহি নিজের গাল আর মিমের অধর দেখিয়ে কথাটা বলল। মিম বুঝতে পারে, তাই আর সময় ব্যয় না করে মাহির গালে কিস করে। কিন্তু যতই হোক সে একটা মেয়ে, তাই লজ্জা পেয়ে মাহির বুকে মুখ লুকায়। মাহি তা দেখে হেসে ফেলে। মাহির থেকে ছুট্টে মিম বাইরে চলে আসে আর মাহি শাওয়ার নিতে চলে যায়। মিম আবার 2 মিনিট পর ঠিকই রুমে চলে আসে। মাহি যখন বুঝতে পারে যে মিম রুমে এসেছে, তখন মাহি মিমকে বলে, আমার কাপড়গুলো দিয়ে যাও তো, টাওয়েল নিয়ে আসতে ভুলে গিয়েছি। মাহির কথা শুনে মিম আরো লজ্জায় পড়ে যায়। মিম একটা টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের সামনে এসে নক করে ভিতর থেকে। খোলাই আছে, ভিতরে এসে দিয়ে যাও। মাহির কথা শুনে মিম অবাক হয়। মাহি যখন দেখে মিম আসছে না, তখন মাহি বলে, ঠিক আছে, আসতে হবে না, আমার হাতে দাও। মাহির কথা মতো মিম মাহির হাতে দিতে নিলে মাহি মিমের হাত সহ টান দিয়ে ভেতরে নিয়ে যায়। তারপর টাওয়াল রেখে ঝর্ণা ছেড়ে দেয়। মাহি আর মিম দুজনেই ভিজে গিয়েছে। মিম মাহিকে বলে, এখন এমনটা না করলে হতো না? না, হতো না। তুমি না গতকাল বললে যে একটা পদ্ধতি বের করবে, কিন্তু
এখনো করো নাই, তাই আমি নিজেই বের করে নিয়েছি। কেমন হয়েছে? আশা করি ভালো লেগেছে তোমার কাছে। ভালো না ছাই? মিম আবার বলে, এখন তাড়াতাড়ি শেষ করো। ঠিক আছে, আর অল্প সময় লাগবে। মাহি আর মিম শাওয়ার নিয়ে এসে দুজন নিজেদের ড্রেস পরে নেয়। তারপর মাহি মিমকে বলে, চলো নিচে যাওয়া যাক, খাবার খেয়ে এসে নেই, তারপর বাইরে যাব। ঠিক আছে, চলো তাহলে। মাহি আর মিম নিচে চলে আসে। মিম এসে দেখে সার্ভেন্ট সব এখানে দাঁড়িয়ে আছে। তা দেখে মিম বলে, আপনাদের কোনো কাজ নেই, এখন আপনারা যেতে পারেন। মাহির খাবারের দায়িত্ব এখন থেকে আমি নিব। সার্ভেন্ট সব মাহির দিকে তাকায়। মাহিও ইশারায় চলে যেতে বলে। সবাই নিজের রুমে চলে যায়। তখন মাহি চেয়ার টেনে টেবিলের সামনে বসে। মিম মাহিকে সব খাবার সার্ভ করতে থাকে, সাথে নিজেও খেতে থাকে। মাহি আর মিমের খাওয়া দাওয়া শেষ হলে মাহি মিমকে নিয়ে উপরে নিজের রুমে চলে আসে। এ দুজন রেডি হয়ে নেয় বাহিরে যাওয়ার জন্য। সাথে তো বাকিরাও আছে, তবে তাদের সাথে একবারের যেখানে হচ্ছে সেখানে দেখা হবে। মাহি আর মিম বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। মাহি গাড়ি চালাতে থাকে আর মিম রাস্তার চারপাশে সব দেখতে থাকে। এরকম করে তারা একটা জায়গায় এসে থামে, যেখানে গাছ, নদী, মাঠ আর অনেক কিছু আছে, একদম গ্রামের মতো। মাহি আর মিম বেশি সময় না নষ্ট করে একটা ফল পেড়ে সেটা খেতে থাকে। তখন সেখানে আসে শিহাব আর কিছু সময় পর আসে সাইফুলরা। সবাই একসাথে আশেপাশে ঘুরে অনেক কিছু দেখে, ক্যামেরা বন্দি করে কিছু মুহূর্ত। তারপর তারা আবার বাসা চলে আসে। আর তারা যে সেখানে ছিল প্রায় 8 ঘন্টার মতো। মাহি বাসায় আসার পর সময় তখন রাত 9টা। মাহি আর মিম ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। তখন মাহি মিমকে বলে, আজকে আমার কিছু কাজ আছে, বাইরে যেতে হবে, তুমি থাকো। আমিও আছি তোমার সাথে। না, সেখানে অন্য কারো পারমিশন নাই, আমরা 3 জন ছাড়া, তাই আমার সাথে তোমাকে নিতে পারবে না। আর হ্যাঁ, কোনো বিপদ হলে এই লাল বাটনটা টিপে দিবে, ঠিক আছে? মাহি একটা রিমোটের মতো দেখতে অনেকটা সময় একটা পদার্থ মিমের সামনে এনে কথাটা বলে। তখন মিম বলে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আজকের মতো বাই, তুমি চাইলে আমার ল্যাপটপ চালাতে পারো। ঠিক আছে। মাহি আর কথা না বাড়িয়ে ফোন দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু নিজের গাড়ি নিয়ে নয়, তার জন্য বাহিরে অপেক্ষারত আরেকটি গাড়িতে করে চলে যায়। মাহি, শিহাব আর সাইফুল একসাথে হয়। তারপর নিজেরা নিজেদের ড্রেস চেঞ্জ করে ব্ল্যাক অ্যান্ড রেড হুডি পরে নেয়। মাহি ব্ল্যাক হুডি পরে আবার সামনের দিকে হাঁটতে থাকে, আর পেছন পেছন রেড হুডিতে শিহাব আর সাইফুল। মাহি, শিহাব আর সাইফুল একটা পুরাতন গোডাউনের মতো দেখা যায়। এখন এমন একটা কিছুতে প্রবেশ করে। ভেতরে বসে আছে এমপি আর কিছু পুলিশ আর কিছু নেতা, তবে সবার হাত আর পা বাঁধা অবস্থায়, তারা কিছুই করতে পারছে না। তাদের আর কি বা করার থাকতে পারে? বাঘের গুহায় এসে নিজেদের শক্তি কি আর কখনো কাজে লাগে? যদি সে হয় মূর্খ, তাই তো সাধারণ মানুষ বলে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। এই কথাটা তো আর তারা এমনি এমনি বলে না। তবে মাহি এটার সাথে মিলিয়ে পায় যে যদি জ্ঞান থাকে তাহলে বাঘের মুখ থেকেও ফিরে আসা যায়। মাহি আর কিছু না ভেবে এমপিকে বলে, কিরে, কি হাল তোর? শুনলাম একটু বেশি উঠতাছস, তাও পাপের টাকায়। তুই কি আমাকে ভুলে গেলি নাকি? কে তুই? আমাকে এখানে উঠিয়ে আনার মতো সাহস তোর মতো ছেলের আছে? তোর পরিচয় বল। সবুর কর, ধৈর্য ধর, ঠিকই দিব, কিন্তু এখন দিলে তো তুই এখনই মারা যাবি। আর আমি এত কষ্ট করে এখানে নিয়ে আসলাম, বেঁধে রাখলাম, আরো কত কষ্ট, সব কি জলে দিতে পারি? তুই বল। তাই তো তোকে আগে কিছু থেরাপি দিয়ে নেই, তারপর না হয় তোর সাথে আমার পরিচয় বিনিময়টা হবে। মাহি ইশারা দেয়, সাথে সাথে দুইটা ছেলে কিছু জিনিস নিয়ে আসে। মাহি সেগুলো দেখে এমপিকে বলে, দেখেছিস এইগুলা কি? এখন তুই নিজেই বল, এখান থেকে তোকে কোনটা দিয়ে প্রথমে শুরু করব? তুই কে? বুঝতে পারছি, তোর মুখে দিতে হবে। মাহি এটা বলেই একটা সুচ আর একটা বেল্ট নিয়ে নেয়, সুচ ঢুকিয়ে দেয়। এমপি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিল্লাতে থাকে, কিন্তু এই জায়গায় সাউন্ড এখানে সীমাবদ্ধ, তাই বাইরে যাওয়া সম্ভব না। মাহি সেলাই করে তারপর আস্তে আস্তে বেল্ট দিয়ে স্লাইড করতে থাকে, কিন্তু কিছু সময়ের মাঝে দেখে এমপির অবস্থা খারাপ দেখে তখন মাহি বলে, বাকিদের তোরা কর, আমি যাচ্ছি। মাহির কথা শুনে শিহাব আর সাইফুল কাজ শুরু করে দেয়। বাকি যে কয়জন ছিল সবগুলোকে পায়ে, হাতে আর বুকে শুট করে দেয়। তারপর বেরোনোর সময় শিহাব বলে,
এদেরকে টুকরো টুকরো করে জন্তু জানোয়ারের খাবার করে দিয়ে আসবি। শিহাব আর সাইফুল বাহিরে চলে আসে, তারপর গাড়ি নিয়ে আবার বাসায় চলে আসে। মাহি বাসায় আসার পর মিম মাহিকে কিছু বলতে যাবে, তার আগে মাহি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মাহি ফ্রেশ হয়ে বের হলে দেখে মিম দাঁড়িয়ে আছে, তাই মাহি তাকে বলে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? ঘুমিয়ে পড়ো নাই? তোমার কাছে আমাকে কি মনে হয়? আমি হার্টলেস নাকি ঘুমিয়ে পড়বো? এদিকে আমার চিন্তার অভাব নাই। এটা তো খুবই স্বাভাবিক, এখানে চিন্তা করার কোনো কিছুই নাই। তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, এখন চলো ঘুমানো যাক। মাহি আর মিম বিছানায় শুয়ে পড়ে। মাহি মিমকে নিজের বুকে টেনে নেয়। মিম বলে, আচ্ছা, এসব ছেড়ে দিলে হয় না? না, যারা এই সবে একবার প্রবেশ করে তারা আর কখনো বের হতে পারে না, কারণ তারা বের হলেই মারা যেতে পারে। চলো আমরা দূরে কোথাও চলে যাই। এটাও সম্ভব না, কারণ আমাদের চারপাশে সারাক্ষণ লোক থাকে। আমরা যদি একটু সুযোগ দেই তাহলেই তারা আমাদের শেষ করে দিবে। তাহলে কি আমাদের এইভাবে বেঁচে থাকতে হবে? এছাড়া আর কোনো উপায় দেখছি না। মাহি আর মিম কিছু সময় নীরব থাকে। মাহি আবার বলে, এসব না ভেবে এখন ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, তোমাকেও আমাদের মতো হতে হবে, না হলে টিকে থাকা কষ্টকর হবে। সমস্যা নেই কোনো, আমিও তোমার সাথে সব সময় আছি। মরলে একসাথে, বাঁচলেও একসাথেই বাঁচবো। ঠিক আছে, এখন ঘুমাও। কালকে থেকে তোমার প্রশিক্ষণ শুরু, আবার ভার্সিটিতে ক্লাসেও অ্যাটেন্ড করতে হবে। মিম কিছু না বলে মাহিকে আরেক ধরে চুপটি করে শুয়ে পড়ে। মাহি তার একমাত্র বউকে দেখতে থাকে। মিম ঘুমিয়ে পড়লে মাহি তার কপালে নিজের অধর জোড়া ছুঁয়ে দিয়ে নিজেও ঘুমের দেশে পাড়ি দেয়। পরের দিন মাহি ঘুম থেকে উঠে মিমের ডাকে মিম মাহিকে বলছে, মাহি, এই যে মাহি সাহেব, আর কত ঘুমাবেন? এখন উঠুন, সকাল হয়েছে। এখন সময় 7:40। আবার আজকে না ভার্সিটিতে যাবেন? মাহি উঠে বসলে মিম আবার বলে, ফ্রেশ হয়ে আসো, তারপর কফিটা নাও। আমার সকালের ভিটামিন দাও আগে। ঠিক আছে, চোখ বন্ধ করো। মাহি চোখ বন্ধ করলে মিম কপালে নিজের অধর জোড়া ছুঁয়ে দেয়, তারপর বলে, এখন জলদি করে ফ্রেশ আসো, ভার্সিটি যেতে হবে না? খাবার তৈরি আছে, আমি কিছু রান্না করেছি আজকে। ও, তাহলে তো আজকে জমজমাট খাবার খাওয়া হবে। নতুন লোকের রান্না, বাহ, বেশ ভালো। জলদি ফ্রেশ হয়ে আসো, ঠিক আছে? আচ্ছা যান। মাই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর বের হলে দেখে মিম এখনো দাঁড়িয়ে আছে। মাহি বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। বাইরে গিয়েছিলাম। আচ্ছা, তুমি তোমার কফিটা নাও আর আমি আমারটা। ঠিক আছে। মাহি এই বলে কফিতে একটা চুমুক দিয়ে বলে, কি রকম জানি অন্যরকম লাগছে, খেয়ে দেখো তো। তোমার কাছে কি এমন লাগে নাকি শুধু আমার কাছেই? মিম মাহির থেকে মাহির কফিটা নিয়ে এক চুমুক দিয়ে বলে, না তো ঠিক আছে। দেখি। মাহি আবার নিজের কফি নিজে নিয়ে এক চুমুক দেয়, যেখানে মিম এইমাত্র চুমুক দিয়েছিল। মাহি বলে, এবার ঠিক আছে। মিম মাহির দুষ্টুমি ধরতে পেরে মুচকি হাসে। মিম বলে, এখন আর সময় নষ্ট না করে নিচে চলো, খাবার খেতে হবে। ঠিক আছে, চলো। মাহি এটা বলে নিচে নেমে বসতে থাকে, আর সাথে আছে মিম। দুজন নিচে নেমে চেয়ারে বসে। মাহি দেখে চারপাশে কোনো সার্ভেন্ট নাই। মাহি জিজ্ঞেস চোখে মিমের দিকে তাকালে মিম হেসে বলে, সবার ছুটি এখন, এতগুলো দায়িত্ব সব আমার। বউ থাকতে কেন সবকিছু অন্যরা করবে? তোমার কষ্ট হবে। আমার কষ্ট হলে আমি আবার সবাইকে ডেকে নিব। এখন আমার এসব কাজ করতে ভালো লাগছে, তাই তাদেরকে আর দেখার প্রয়োজন মনে করিনি। ঠিক আছে, তোমার ইচ্ছা। মাহি আর কিছু বলে না। মিম মাহিকে খাবার দিলে মাহি মা ভালো ছেলের মতো খেয়ে নেয়, আর মিমও নিজের জন্য খাবার নিয়ে খেয়ে নেয়। তাদের শেষ হলে তারা ভার্সিটিতে চলে আসে। মাহির যেহেতু জ্ঞান আছে পরিস্থিতি সম্পর্কে, তাই মাহি বুঝতে পারে যে আজকে কিছু তো হবে ক্যাম্পাসে। তাই মাহি তার হয়ে যত ক্লু কাজ করে সবগুলোকে বলে দেয়। আজকে সবগুলো এই জায়গার আশেপাশে থাকবি, তবে হ্যাঁ, কেউ যাতে বুঝতে না পারে যে তোরা সবাই কারো আদেশে এখানে এসেছিস। মাহি এটা মেসেজ করে ফোন পকেটে নিয়ে মিমের সাথে আবার হাঁটতে থাকে, আর মিমকে বলে, আজকে বিপদ হতে পারে, তাই তুমি এই গানটা নিজের কাছে রাখো। তবে হ্যাঁ, এটা চালাবে না, ঠিক আছে? আর অন্য কেউ যাতে না দেখে। অপরিচিত কারোর সাথে আজকে বেশি কথা বলবে না। সব সময় অনেক মানুষের সাথে থাকবে, একা কোথাও যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
মিম এটা বলে চলে গেল। মাহিও নিজের ক্লাসে চলে গেল। মাহি বসে আছে একা। তখনই মাহি বাহিরের দিকে তাকিয়ে দেখে আস্তে আস্তে তার মনের মতোই সব হচ্ছে। কিছু কার আসলো, সেখানে কিছু গার্ড টাইপের লোক নামলো, আর তাদের দেখে আগে যারা ইউনিভার্সিটিতে র্যাগিং করতো তারা ভয় পেয়ে যায়। তা দেখে মাহি নিজে নিজে হেসে বলে, সাধারণ এইগুলোরে দেখাই যদি এত ভয়, তাহলে আমার পরিচয় পাওয়ার পর আমার সাথে কেমন আচরণ হবে এটা তো বুঝতেই পারছি। মাহি বিড়বিড় করে। ভার্সিটির ডিপার্টমেন্টের হেড যারা ছিলেন তারা কথা বলার জন্য এগিয়ে যায়। তখন মাহি আর বসে না থেকে সেও বাহিরে যায়। আর যেহেতু যেখানে অনেক স্টুডেন্ট জমে গিয়েছে ইতিমধ্যে, তাই মাহি লুকিয়ে থাকতে সমস্যা হলো না। মাহি একজনের পেছনে দাঁড়িয়ে আগত লোকগুলোর কথা শুনতে থাকে। আগত লোকগুলো ডিপার্টমেন্টের হেডকে বলছে, আমরা এখানে আমাদের কাজে এসেছি, আমাদেরকে বাধা দিলে আপনাদের নিজেদের জীবন হারাতে সময় লাগবে না। না, এটাতে আমরা বাধা দিব না, কিন্তু আপনাদের এখানে কি কাজ? এখানে তো কোনো কাজ থাকার কথা নয়। সেটা দেখতে পারবেন। এখন আমাদেরকে একটা তথ্য দিতে হবে, না হলে নিজের জীবন হারাতে হবে। কি তথ্য? তখন লোকটা একটা পিস্তল আর একটা ফটো হাতে নিয়ে হেডকে বলে, এই ছেলে এখানেই পড়ে, সে বর্তমান কোথায় আছে আর তার সম্পর্কে যা জানেন সব বলেন। ডিপার্টমেন্ট হেড ঘামতে শুরু করেছে। পিস্তল দেখে তাই সব বলে। ও হচ্ছে মাহি আহমেদ, আর এবার অনার্স প্রথম বর্ষে। যদি আজকের ক্লাসে এসে থাকে তাহলে এখানেই আছে, আর না আসলে কোথায় সেটা তো জানি না। ঠিক আছে, আমরা খুঁজে দেখছি। আর হ্যাঁ, কেউ বাধা হয়ে দাঁড়ালে নিজের প্রাণ হারাবেন। এইটুকু বলেই তারা চারপাশে চলে যায়। আর মাহি একটা ইশারা দিয়ে নিজেও ক্যাম্পাসের পেছনের সাইডে চলে যায়, যাতে অন্য কেউ কিছু দেখতে বা বুঝতে না পারে। মাহি পেছন দিকে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, আর অন্য দিক দিয়ে সবাই খুঁজে যাচ্ছে। মাহি নিজের দিকে তাকিয়ে আছে। এমন সময় সেই দিক দিয়ে একটা অজ্ঞাত লোক যেতে থাকে। মাহি মাথা নিচু রেখে সেই লোকটির উদ্দেশ্যে বলে, তোরা যার খোঁজ করছিস সেই লোকটা কি আমি? লোকটা ঘাবড়িয়ে যায়। তারপর মাহির দিকে একবার তাকিয়ে ছবির দিকে তাকিয়ে নিজের হাতে ফোন নিয়ে সবাইকে বলে দেয় ক্যাম্পাসের পেছনের সাইডে আসতে। মাহি আবার বলে, তুই আমার কাজটা সহজ করে দিয়েছিস। তোর কি ভয় করছে না? তুই একা আর আমরা অনেকে। তোর কি এখনো মনে হচ্ছে তুই আমাদের সাথে পারবি? ভয় জিনিসটা আমার মধ্যে নাই, আগেও কখনো ছিল না, তাই ভয় পাওয়ার প্রয়োজন নাই। কিন্তু তোদেরকে পাঠিয়েছি এটা আমি জানি। তোদেরকে কি আমার সম্পর্কে কোনো কিছুই বলেনি? আমরা কারো সম্পর্কে কোনো কিছু জেনে নিই না, আমাদের সম্পর্কে সবাই জানে। এত অজ্ঞাত সব লোকই এখানে উপস্থিত হয়ে যায়। মাহি তখন বলে, যাদের নিজেদের জীবনের প্রতি মায়া আছে তারা যেন এখান থেকে চলে যায়। মাহি এটা বলার পর দেখে একটা জায়গা হতে নড়েনি, তাই মাহি নিজের হাতটা ঘুরিয়ে হালকা করে একটা ইশারা দেয়, আর একটা একটা করে সবগুলো মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। মাহি এটা দেখে হালকা একটা মুচকি হাসি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, বাঘ বা সিংহকে খোঁচাতে হয় না, কারণ তারা একবার জেগে উঠলে তাদেরকে থামানো কষ্টকর। এটা কি তারা জানে না? মাহি এটা বলে সেই জায়গা হতে আবার ভার্সিটির ক্যাম্পাসে চলে আসে। মাহিকে দেখে অনেকেই অবাক হয়েছে, তাও কেউ কিচ্ছু বলেনি। মাহি নিজের ক্লাসের দিকে যেতে নেয়। এমন সময় ডিপার্টমেন্টের হেড এক দিক থেকে আসে আর অন্য সাইড থেকে মিম আসে। তারা দুইজনই প্রায় একসাথে চলে আসে। মিম মাহিকে বলে, দেখলাম তোমাকে কিছু লোক খুঁজছে, তুমি কি ঠিক আছো? আবার অন্য দিক দিয়ে ডিপার্টমেন্টের হেড বলে, মাহি, আমি খুবই দুঃখিত যে তোমাকে বিপদে ফেলে দিলাম। আসলে লোকগুলোর হাতে পিস্তল দেখে ঘাবড়ে গিয়েছিলাম, তাই এমনটা হয়েছে। আমি খুবই দুঃখিত। ঠিক আছে, সমস্যা নাই, আমি কিছুই মনে করিনি। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? আমি বোঝাতে চাচ্ছি তোমাকে ওরা খোঁজার কারণ কি? বিজনেসে কিছু সমস্যা ছিল, তাই তারা আমার আগে যাওয়ার চেষ্টা করেও যখন পারিনি তখন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আর এটাই বাস্তবায়ন করতে এসেছিল। ও, তুমি ঠিক আছো তো পুরোপুরি? ঠিক আছি। ঠিক আছে, আজকে তুমি চলে যাও। ঠিক আছে। মাহি আর মিম ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ে।
আর তখন মাহি মিমকে বলে, আমার বউটা দেখি আমার জন্য অনেক চিন্তা করে। না করে কি আর উপায় আছে? না তো। মিম মাহির দিকে রেগে তাকায়। মাহি বলে, থাক, আর মজা করব না, এই যে কানে ধরছি। মাহি এটা বলে কানে ধরে দেখায়। মাহি মিমকে আবার বলে, গাড়ি আছে তো, এভাবে হেঁটে যাওয়ার মানে কি? এমনি ভালো লাগতেছে। হ্যাঁ, তোমার হেঁটে যাইতেও ভালো লাগে, কিন্তু আমার তো জীবনেও লাগে নাই। কি? এখনো লাগছে না? তার মানে তুই আমাকে ভালোই বাসিস না। আমাকে তোর প্রিয় মনে করলে অবশ্যই তোর কাছে লাগতো আমার সাথে হাঁটতে। মাহি মনে মনে বলে, হাইরে কপাল, কেন যে কথা বলতে গিয়েছি, এখন তো আবার আমাকে সন্দেহ করছে। কথা না বললেই ভালো ছিল, কথা বলেই যত বড় ভুল করেছি। আরো কি কোনো আক্রমণ হবে নাকি? হলে আগে থেকেই বলে দাও। না, তবে আমার এখনো বাকি রয়েছে। কি? মাহি মিমের কথা হেসে ওঠে, কারণ মিম প্রচুর অবাক হয়েছে। মাহি মিমকে বলে, জীবনে চলার পথে আমাকে কেউ আক্রমণ করলেই একমাত্র তাকে আক্রমণ করব, অন্য কাউকে না। ঠিক আছে মশাই। আর এই রকম জীবনই সবার জন্য প্রয়োজনীয়, কারণ সবার জীবনেই কোনো না কোনো যুদ্ধ থাকে, তাই নিজেকে সবসময়ই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।